হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের লাইভে। অ্যান্ড আমরা আবার অনেক দিন পর সবাই একসাথে দেখা দেখি হইলো, তাই না? অনেক দিন ধরে তোমাদের সাথে কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই। যাই হোক, আশা করি লাইভ ওয়ানের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। অ্যান্ড আমার নিজের জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যাতে লাইভ টু এর এক্সপিরিয়েন্স অনেক ভালো হয় তোমাদের, অ্যান্ড তোমরা যেন অনেক নতুন নতুন জিনিস শিখতে পারো। হ্যাঁ, এইগুলোর জন্য আমি সর্বোচ্চ ট্রাই করতেছি। অ্যান্ড কথা হচ্ছে, তোমরা যারা যারা আমাদের লাইভে চলে আসছো, হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, হাই। ওকে, ফার্স্ট অফ অল যে কাজটা করো সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, অ্যান্ড সাথে আমাদের লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, যে কয়জন লাইভে দেখতেছো অবশ্যই অবশ্যই ফার্স্ট ফরজ কাজ, ওকে, এখনই করে ফেলো যে একটু শেয়ার দিয়ে দাও। আমিও দু একটা জায়গায় আমার প্রোফাইলে শেয়ার দিই। ওকে, আমিও কয়েকটা গ্রুপে বা আমার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখি। অ্যান্ড আমরা 10-15 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব। ওকে, তো দেখতে দেখতে রোজার মাসও শেষ হয়ে যাচ্ছে, আমাদের সময়ও অনেকটা শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ফ্যাক্ট হচ্ছে কি করা, টার্গেট হচ্ছে কলেজ ভর্তিতে ভালো রেজাল্ট করা। সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। এখন আমরা হচ্ছে একটু 10 সেকেন্ড সময় নিয়ে প্রত্যেকেই প্রোফাইলে শেয়ার দিয়ে দাও, আমিও শেয়ার দিচ্ছি। আমরা যৌথভাবে ক্লাসটা স্টার্ট করব। ওকে, আমিও শেয়ার দিচ্ছি, তোমরা প্রত্যেকেই প্রোফাইলে শেয়ার দিয়ে দাও। অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডদেরকে একটু কমেন্টে মেনশন করো। ওকে, আর সাথে সাথে আরেকটা জিনিস আমাকে জানাও, সেটা হচ্ছে কি যে অডিও কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি, অর্থাৎ এই লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, না আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ওকে, আর হচ্ছে আর কথাগুলো শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো। ওকে, সেই দুইটা জিনিসই আমাকে একটু জানাও। রোজার দিন অনেক জোরে কথা বলতে গলা শুকিয়ে যায়, আর আজকে আমরা অনেক নতুন নতুন জিনিস শিখবো। এগুলো আমাদের পড়াশোনার জন্য অনেক কাজে আসবে। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা গ্রুপে একটু শেয়ার দিয়ে রাখি। ওকে, তোমরা একটু প্রোফাইলে শেয়ার দাও দ্রুত, যারা শেয়ার দাও না এখনও একটু শেয়ার দাও। আমরা হচ্ছে সবাই মিলে ক্লাসটা স্টার্ট করব। ওকে, সবাই মিলে অনেকজন মিলে একসাথে ক্লাসটা করব। আচ্ছা, সো এবার কথা হচ্ছে, আমাকে একটু জানাও কে কেমন আছো এবং কে কোথায় থেকে ক্লাসটা করতেছো। ওকে, যে কয়জন আছো আমাকে হচ্ছে ওকে, ফুল এইচডি, থ্যাঙ্কস। আমার আসলে এখানে অনেক চেষ্টা থাকে যে লেখাগুলা অ্যান্ড মানে ভিডিও কোয়ালিটি যেন অনেক ভালো হয়, এটার আমি অনেক চেষ্টা থাকে। অ্যান্ড খুব মানে ভালো টেকনোলজি ইউজ করেই আসলে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এখানে। আমার ক্ষেত্রে আমি ক্লাসগুলো নিচ্ছি। আর ওয়াইফাই কানেকশন ইউজ করে আসলে বাফারিংয়ের জন্য হয় না, নেট কানেকশনের জন্য। এই জন্য মোবাইল ডাটা 24 MBps এটা ইউজ করে তোমাদের লাইভ ক্লাসগুলো ডিরেক্টলি আমার ক্ষেত্রে আমি কন্টিনিউ করতেছি। তো সেজন্য হচ্ছে তোমাদের এখানে এই যে যারা বলতেছিল হ্যাঁ মোটামুটি ক্লিয়ার এইচডি ভার্সন দেখা যাচ্ছে, তাদের জন্য এটা বললাম যে হচ্ছে এই কারণে আসলে। আচ্ছা, এখানে অনেকেই ঢাকা থেকে আছো। ওকে, তারপর চিটাং থেকে আছো, ধানমন্ডি থেকে আছো। হ্যাঁ, কে কোন জায়গা থেকে বসে ক্লাসটা করতেছো এটা অবশ্যই অবশ্যই হচ্ছে কি করবা, অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাও, আমরা একটু কমেন্টে দেখি। আর যেহেতু নতুন অনেক স্টুডেন্ট হচ্ছে আগের লাইভ ক্লাসে যারা দেখো নাই, আমাদের গ্রুপে দেওয়া আছে, গ্রুপের পোস্টগুলো চেক করে করে প্রিভিয়াস পোস্টে যাবা, তাহলে দেখতে পাবা। ওকে, তাহলে দেখতে পাবা হচ্ছে, একটু কমেন্টে জানাও। আচ্ছা, মিরপুর থেকে আমার এলাকা থেকে আর কয়েকজন আছো। ওকে, তারপর ঢাকা থেকে অনেকেই, কেরানীগঞ্জ। ওকে, তারপর সায়েন্স ল্যাব থেকে হচ্ছে আহমেদ আছো। ওকে, ভাই আপনি জোস। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, চট্টগ্রাম থেকে আছো, আমার ডিস্ট্রিক্ট, আমার বিভাগ। আচ্ছা, ওকে, অ্যান্ড ভালো কথা সবাই জানাচ্ছ। এখনও যারা এখনও শেয়ার দিতে পারো নাই, শেয়ার দিতে যারা এখনও ব্যর্থ হইছো, তারা শেয়ার দিতে সফলতা লাভ করো, অর্থাৎ দ্রুত শেয়ার দাও। ওকে, আমাদের আজকের লাইভে তাহলে অনেকেই একসাথে চলে আসবে, কারণ লাস্ট লাইভে তো আমরা অনেক স্টুডেন্ট মিলে একসাথে লাইভটা করছিলাম, তাই না? যে আজকের লাইভে এখনও হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পার্সেন্ট আসে নাই, 126 জন মাত্র, আরও বেশি সংখ্যক আসবে। ওকে, 200-250 স্টুডেন্ট ইজিলি ক্রস করার কথা, অ্যাটলিস্ট আমি ক্লাস নিচ্ছি, করার তো কথা। হ্যাঁ, তো না করলে ব্যাপারটা কেমন দেখায়। তো এবার কথা হচ্ছে একটু দ্রুত কমেন্টে জানাও কে কোন জায়গা থেকে দেখতেছো।
যারা অলরেডি শেয়ার দিছে তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে আমরা আজকের ক্লাসে স্টার্ট করি। ওকে, আজকের ক্লাসে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখব। অ্যান্ড আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। অ্যান্ড ফার্স্টলি সবাই আমাকে এটা কনফার্ম করো যে খাতা কলম নিয়ে বসছো কিনা। ওকে, আমি কিছু ম্যাথস দিব তোমাকে করার জন্য। অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলোর প্যাটার্ন তোমাদের কলেজ পরীক্ষায় কমন আসবে, মানে কলেজ ভর্তি পরীক্ষায় প্যাটার্ন কমন আসবে। এবং যে অধ্যায়টা আজকে আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়াবো, এই অধ্যায় থেকে প্রতি বছর একটা না একটা কোয়েশ্চেন দেয়। ওকে, যে কোনো না কোনো সেটে তুমি 100% শিওর থাকো ইনশাআল্লাহ কমন পাবাই। প্রতি বছর কমন আসে, এবারও পাবা। অর্থাৎ আজকের ক্লাস থেকে লাস্ট লেকচারে ত্রিকোণমিতি পড়াইছিলাম, ত্রিকোণমিতিতে কিছু জিনিস বাদ ছিল, ওগুলো আমরা আবার রেগুলার ক্লাসে চেষ্টা করবো রিকভার করে দিতে। আচ্ছা, আর আজকের লেকচারে হচ্ছে লাস্ট লেকচারে ত্রিকোণমিতি থেকে কিন্তু তুমি মার্কস কোশ্চেন অলরেডি পেয়ে গেছো, এখান থেকে কোশ্চেন তুমি কমন পাবা। এই জন্য যারা লাস্ট লেকচারের লাইফটা দেখো নাই, অবশ্যই দেখে নিবা। আচ্ছা, আর আজকের লেকচারে আমরা যে অধ্যায়টা পড়াবো, ওই অধ্যায় থেকেও তুমি কোশ্চেন 100% শিওর থাকো কলেজ ভর্তিতে কমন পাবা। ঠিক আছে, তো সেই কনফিডেন্স আমরা বিভিন্ন বছর ক্লাস নিই বলে এটা বলতে পারি। ওকে, লাস্ট 4-5 বছর ধরে এই কলেজ ভর্তিতে আমি ক্লাস নিচ্ছি, আমি জানি যে হচ্ছে কোন কোন প্যাটার্ন থেকে কোশ্চেন কলেজে বেশি আসে। আচ্ছা, যাই হোক, তো এবার কথা হচ্ছে, আচ্ছা কক্সবাজার থেকে আছো, কক্সবাজারের ওইখানে পরিস্থিতি এখন কে? শাহিদুল করিম কক্সবাজার থেকে দেখতেছো। অনেকদিন কক্সবাজার যাই না আসলে, কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর আমার ইচ্ছা আছে যে সবার আগে কক্সবাজার যাবো বা সেন্ট মার্টিন যাবো, বুঝছো। অনেক দিন ধরে ঘুরতে বেরোতে পারতেছি না। আচ্ছা, কুষ্টিয়া, ওকে, কুষ্টিয়া থেকে আছো ইউসুফ। ওয়েল, আর তারপর জিওমেট্রি থেকে কোশ্চেন আসে না, নর্মালি কোশ্চেন আসে না। জ্যামিতি পার্ট থেকে কলেজ ভর্তিতে নর্মালি কখনোই কোশ্চেন আসে না। তো তাও জ্যামিতির এমসিকিউ যেহেতু আমাদের মাঝে মধ্যে কোশ্চেন্সে দেয়, তো সেই জন্য কী হয় যে এমসিকিউ পার্টের জন্যে যদি এমসিকিউ কোশ্চেন আসে তাহলে একটা এমসিকিউ দিতে পারে। ওকে, কিন্তু রিটার্ন যদি হয় তাহলে জ্যামিতি থেকে কখনো দেয় নাই অবধি, এবং ইনশাল্লাহ সামনেও দিবে না, কারণ জ্যামিতি পার্টটা আসলে ওইভাবে হাইলাইটেড না। আচ্ছা, তারপর ওকে খিলগাঁও থেকে আছো। ওকে, যাই হোক, আমরা অনেকে চলে আসছি। ওকে, অনেকে চলে আসছি আমরা এবার। আচ্ছা, লেখা যদি ক্লিয়ার না হয়, আমাদের হচ্ছে তোমার ভিডিও সেটিংসে 360 পিক্সেল একটা অপশন আছে, ওইটাতে যাও, লেখা আশা করি ক্লিয়ার দেখবা। ওকে, আমরা লেখাটা স্টার্ট করি, তাইলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার মনে হয়ে যাবে। তো এখানে আমি আজকের লেকচারের যে হাইলাইটেড টপিক, যেটা হাইলাইটেড অধ্যায় যেটা, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। ওকে, দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায় থেকে কলেজ ভর্তিতে অনেক কোশ্চেন আসে, মানে একটা না একটা কোশ্চেন তুমি যে সেটই পরীক্ষা দাও না কেন, কারণ হলি ক্রস বা নটরডেম, সেন্ট জোসেফগুলো অনেকগুলো সেট হয় পরীক্ষার, অনেকগুলো ব্যাচে পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে কোনো না কোনো সেটে অবশ্যই কোশ্চেন কমন থাকবে এই অধ্যায় থেকে। আচ্ছা, আর এই অধ্যায়টা কলেজের স্যারদের অনেক পছন্দের একটা অধ্যায়। তার আরেকটা কারণ হচ্ছে, আরেকটা বড় কারণ হচ্ছে, এই অধ্যায়ে আমাদের ইন্টারমিডিয়েট ম্যাথ সেকেন্ড পেপার অধ্যায় 5 দ্বিপদী বিস্তৃতি নামে ফুল একটা অধ্যায় আছে, 5.1, 5.2। তো এই জন্য এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকা এবং এই অধ্যায়ের ক্যালকুলেশনগুলো জেনে থাকা তোমার জন্য খুবই জরুরি। ওকে, আর কলেজ ভর্তিতে আসলে টিচাররা এটা জাজ করে যে তুমি যখন ওই ইনস্টিটিউশনে ভর্তি হবা, তখন স্যাররা যে লেকচারগুলো নিবে ওগুলো বোঝার জন্য পর্যাপ্ত বেসিক তোমার আছে কিনা। তো সেই বেসিক জাস্টিফাই করার জন্য বা চেক করার জন্যই কিন্তু কী হবে বলো, যে কোশ্চেন্সগুলো দিবে, ওই কোশ্চেন্সগুলো বা যে অধ্যায়গুলো বাছাই করবে 9-10 আমাদের ম্যাথ বই থেকে যে অধ্যায়গুলো বাছাই করবে, ফার্স্ট প্রায়োরিটি পাবে কোন অধ্যায়গুলো, যে অধ্যায়গুলোর সাথে সরাসরি ইন্টারমিডিয়েটের ম্যাথ অধ্যায়ের লিঙ্কটা আছে। তো যেহেতু দ্বিপদী বিস্তৃতি 9-10-এও আছে, ইভেন ইন্টারমিডিয়েটেও ফুল একটা চ্যাপ্টার আছে, তার মানে দ্বিপদী বিস্তৃতি থেকে একটা না একটা কোশ্চেন তুমি অবশ্যই পাবা। এটা প্রতিবার আসে, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর কলেজের স্যাররা যেহেতু কোশ্চেন্স করবে, তো এই জন্য কলেজের এই কলেজ ভর্তির কোশ্চেনগুলোতে একটা আলাদা লেভেল থাকে, মানে হচ্ছে স্যারদের একটা কলেজ ভাব থাকে কোশ্চেনের মধ্যে। ওকে, তো এই জন্য মানে আমজনতার মতো স্কুল লেভেলের কোনো কোশ্চেন প্যাটার্ন না, একটু মানে স্কুলের কনসেপ্ট বাট একটু ট্রিকি পয়েন্ট, যেগুলোতে কলেজের স্যার, কারণ কলেজের স্যারদের তো আর স্কুলের সাথে অ্যাডজাস্টেড না, তাই না? তো সেই জন্য একটা কলেজ ভাব রেখে কোশ্চেন্সগুলো হয়। তো তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে মেইন বইয়ের জিনিসগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে
আয়ত্ত করে রাখতে হবে। আচ্ছা, তো এখন আমাদের যে কজন আসছো, ওকে গুড, দ্যাটস কুল। আমরা এবার ক্লাসটা স্টার্ট করি। দ্বিপদী বিস্তৃতি থেকে তোমাদের এই অধ্যায়ে আমাদের ম্যাথস তো ছিল, তোমরা তো মেন বই থেকে ম্যাথ করছো, আমরা জানাই দিয়েছিলাম আজকে এই অধ্যায় থেকে ক্লাস হবে। অ্যান্ড আশা করি এর মধ্যে প্রত্যেকে খাতা কলম নিয়ে বসছো। আমি কিছু টাইপ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে আমি এখানে কিছু ম্যাথ করে দিয়ে তোমাকে করতে বলবো, তোমরা করে আমাকে কমেন্টে জানাবা। ওকে, তাহলে আমি এবার চেক করে দিব যে হয়েছে কি হয় নাই। তাহলে আমাদের ক্লাসটা যথেষ্ট ইন্টারেক্টিভ হবে, কারণ লাইভ ক্লাসগুলো এমনি বোরিং হয়, এটা জানি সত্য। তো এই জন্য যতটুকু ইন্টারেক্টিভ করা যায়, তাই না? আচ্ছা, তো প্রথমত আমি একটা সহজ কথা বলি যে দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়টা আলোচনা করতেছি কেন, তাই না? একটা শর্ট কথা বলি 10 সেকেন্ডের মধ্যে। সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এটার যে কাজটা আসলে সেটা হচ্ছে ধরো যে a প্লাস বি হোল স্কোয়ার, এটার যে সূত্র যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লেখা যায় a প্লাস বি হোল কিউব যদি বলা হয় a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটাও লেখা যায়। কিন্তু তোমাকে যদি বলে a প্লাস বি টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত বের করতে পারবা ডিরেক্টলি বলো, বা a প্লাস বি টু দি পাওয়ার 10, ওকে, এটার ভ্যালু তোমাকে মানে বিস্তৃতি তোমাকে বের করতে বললো। তো তুমি তাহলে বলতে পারবা যে আচ্ছা ভাই আমি এটা করতে পারি যে a প্লাস বি 10 বার লিখে আস্তে আস্তে ক্যালকুলেশন করলাম, গুণ করলাম, ফুল 1 পেজ লাগবে, তারপর সূত্রটা বের করলাম, তাই না? তো এটা যদি করতে চাও তাহলে অনেক টাইম কনজিউম হবে। আচ্ছা, বা তোমাকে যদি a প্লাস বি টু দি পাওয়ার 100 বলে, তো এখান থেকে যদি প্রথম 5টা পদ বের করতে বলে, তাহলে কিন্তু তোমাকে কি করা যাবে না, ওইভাবে গুণ করে বের করা যাবে না, এটা কোয়াইট ইম্পসিবল। তো সেই জন্য ম্যাথমেটিশিয়ানরা কি করলো, এই যে একটা ইম্পসিবল একটা ফরম্যাট ক্রিয়েট হলো, এটাকে পসিবল করার জন্য ম্যাথমেটিশিয়ানরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করলো। ওকে, যে একটা স্ট্রাকচারের মধ্যে জিনিসগুলো ফেলে দিল এবং বললো যে এই স্ট্রাকচারের আলোকে বিস্তৃতিগুলা যে আলোকে হয়, যে ফরম্যাটে হয়, সেই ফরম্যাটকে সেন্টারাইজড করে একটা স্ট্রাকচার তৈরি করলো। অ্যান্ড সেই স্ট্রাকচারটাই আমরা দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে মেইনলি পড়বো। ওকে, এখানে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে স্ট্রাকচারের মাধ্যমে করা যায়, আবার হচ্ছে মডার্ন ফরম্যাটও করা যায় এনসিআর ফরম্যাট দিয়ে। আর আমরা কলেজ লেভেলে 99.99% ম্যাথই এনসিআর ফরম্যাটে করি। তো আমি আজকে ওই ফরম্যাটটাই ফলো করবো, প্যাসকেলের দিকে যাব না। ওই ফরম্যাটে ম্যাথগুলো করতেও সহজ, বুঝাইতেও মজা, এবং বড় বড় কোয়েশ্চেন্সগুলো খুব সহজে করে ফেলা যায়। আর সাথে আজকে কিছু ট্রিক্স দেখাবো, ওই ট্রিক্সগুলো কাজে লাগবে। আর ধারা থেকে স্পেসিফিক যে কোয়েশ্চেন্সটা আসে কলেজ ভর্তিতে, যেটা স্যারদের পছন্দের, ওই কোয়েশ্চেন্সটাই আমি করাই দিব ইনশাল্লাহ। ওইটা তোমরা যদি কোয়েশ্চেন দেয় ধারা থেকে, তাহলে কোয়েশ্চেন্সটা কমন পেয়ে যাবা। আচ্ছা, ওকে, তো এখন ঠিক আছে, এখন আমরা এবার কাজের কথায় আসি। এই যে কি বলে দ্বিপদী বিস্তৃতির এখানে যে বেসিক বিস্তৃতিটা ছিল যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, বেসিক বিস্তৃতি যেটা a প্লাস এক্স টু দি পাওয়ার n, আমি বেসিক বিস্তৃতিটা লিখি, তারপর হচ্ছে আমি তোমাদেরকে ইলাবোরেট করবো। আর তার সাথে এখানে যে কোয়েশ্চেন্সগুলো আসে এই অধ্যায় থেকে, ওকে, কলেজ ভর্তির জন্য যে টাইপগুলো ইম্পর্টেন্ট, সেই টাইপগুলো আমি একটু আগে বলে দিই। প্রথমে বলে যে বিস্তৃতি নির্ণয়। ওকে, প্রথমে বলে কোয়েশ্চেনে তোমাকে বিস্তৃতি নির্ণয়, কারণ তোমার তো জানতে হবে যে কি কি টাইপের কোয়েশ্চেন এই অধ্যায় থেকে কলেজের স্যাররা দিতে পারে তোমাকে। তো সেটা জানলে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এবার সেকেন্ড কথা হচ্ছে তোমাকে বলবে যে মধ্যপদ নির্ণয়। থার্ড কথা হচ্ছে বিস্তৃতি নির্ণয়, মধ্যপদ নির্ণয়। আচ্ছা, থার্ড কথা হচ্ছে সহগ নির্ণয়। ওকে, সহগ নির্ণয়। তো এই 3টা টাইপ পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সহগ নির্ণয়ের সাথে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এক্স বর্জিত পদ নির্ণয়। একই প্যাটার্ন, এক্স বর্জিত পদ নির্ণয়। ওকে, আরেকটা টপিক এক্স বর্জিত পদ নির্ণয়, একই প্যাটার্নে করতে হয় বলে আমি অবলিক দিয়ে লিখলাম। আচ্ছা, তো এই 3টা টাইপ যদি তুমি শিখতে পারো কলেজ ভর্তিতে ইনশাল্লাহ, যদি এই অধ্যায় থেকে স্যাররা কোয়েশ্চেন দেয়, মানে কোয়েশ্চেন তো দিবে, তোমার সেটে যদি কোয়েশ্চেন পড়ে, কারণ কোয়েশ্চেনের সেট তো অনেকগুলো হবে, তোমার সেটে যদি কোয়েশ্চেন পড়ে এই অধ্যায়ের, তাহলে তুমি একটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি বলি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। ওকে, এটার বিস্তৃতি যেটা আসবে যে a টু দি পাওয়ার n প্লাস nc1 a to the power n minus 1 x to the power 1 plus nc2 a to the power n minus 2 x square, এটা তোমরা কলেজে স্কুলে শিখে আসছো, তাই না? ডট 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 প্লাস ncr a to the power n minus r x to the power r প্লাস ডট ডট প্লাস x to the power n। ওকে, এই বিস্তৃতিটা তোমাদের বইয়ে যদি কেউ না দেখে থাকো, আমি খুব সরি এটার জন্য, বাট আমি আবার একটু নোটিফিকেশনের জন্য বলে রাখি, এই বিস্তৃতিটা তোমাদের হায়ার ম্যাথ বইয়ে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের এই স্ট্রাকচারে উদাহরণে লেখা আছে, ইভেন ম্যাথও করে দেওয়া আছে। ওকে, যদি কোনো কারণে তুমি এই প্যাটার্নে ম্যাথ করে না থাকো, তাহলে
আজকেই এই প্যাটার্নে ম্যাথ করা অভ্যস্ত হয়ে যাবা, করে ফেলবা, আর আমি যে কয়টা কোয়েশ্চেন করাবো এগুলো একটু শিখে ফেলবা। আর যারা করে ফেলছো অনেকে আমি শুনি যে কয়েক বছর ধরে শুনতেছি যে এই প্যাটার্নটা স্কুলে ফলো করে না, তো নতুন বইতে কিন্তু এই প্যাটার্নে অনেকগুলো ম্যাথ করে দিছে, তো এই জন্য এই প্যাটার্নটা শিখে রাখতে হবে। আর এই প্যাটার্নের উপর বেসড করে আমরা ইন্টারমিডিয়েটে ম্যাথ করে আমাদের যতগুলো ব্যাচ চলে ফার্মগেট ইন্টারমিডিয়েট একাডেমিক যতগুলো ব্যাচ চলে আমরা এই ফরম্যাটটাই ফলো করি। আচ্ছা, তো এবার কথা হচ্ছে আমি এবার পরের কথায় আসি। এখানে এই জায়গায় এই যে লাইনটা লিখলাম, এই যে রাশিটা লিখলাম, এই রাশির একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য কি? এই রাশিকে বলা হয় এই বিস্তৃতির সাধারণ পদ। ওকে, এই রাশিকে বলা হয় এই বিস্তৃতির সাধারণ পদ। আচ্ছা, এখন সাধারণ পদের মিনিংটা কি? ওকে, যারা জানো ওকে দ্যাটস গুড, আর যারা জানো না আমি তাদের জন্য একটু মনে করাই দিচ্ছি, আবার বলে দিচ্ছি। তো সাধারণ পদের ডেফিনেশনটা হচ্ছে যে এমন একটা পদ যেই পদের মাধ্যমে ওই বিস্তৃতির যে কোনো পদ বের করা যাবে। সাধারণ পদের মিনিং কি? যে এমন একটা পদ যেই পদের মাধ্যমে ওই বিস্তৃতির যে কোনো পদ ইনস্ট্যান্ট তুমি বের করতে পারবা। তো এক্ষেত্রে এখানে আরেকটু কথা বলি, এই যে এনসিআর এখানের একটা শর্ট ব্যাখ্যা আছে এবং এখান থেকে কোশ্চেন হয়। ওকে, আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, লক্ষ্য করো। সেটা হচ্ছে এই যে এনসিআর, এই যে এন আর, তাই না? এই যে আমাদের সি বলতে এখানে কম্বিনেশনকে বোঝাচ্ছে। কম্বিনেশনের উপর একটা ফুল চ্যাপ্টার আছে ইন্টারমিডিয়েটে, অধ্যায় 5.2। আচ্ছা, সেটা পাবা, কলেজে উঠলে পাবা। আচ্ছা, তো এবার কথা হচ্ছে দেখো, আমাদের এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের জন্য এই যে এনসিআর, আর এর ভ্যালু কত বলো তো? 1। তাহলে এর আগের, তারপর দেখো এটা কি তৃতীয় পদ না? প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় পদের জন্য আর এর ভ্যালু কত? 2। তাহলে প্রথম পদের জন্য আর এর ভ্যালু কত হবে? 0, তাই না? কারণ 0 1 2 3 ডট 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 চলবে। তাহলে এখানে এই যে এনসিআর এর ক্ষেত্রে আমরা একটা জিনিস এখন জানলাম, সেটা হচ্ছে আর এর মান কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, তাই না? 0 থেকে শুরু হবে। ওকে, তাহলে দেখো দ্বিতীয় পদে আর এর মান হচ্ছে 1, তৃতীয় পদে আর এর মান 2, তৃতীয় পদ টার্ম 3 আর এর মান 2। তাহলে এখানে দেখো এখানে আর আছে, তার মানে এটা কি আরতম পদ কিন্তু না, এটা হচ্ছে আর প্লাস 1তম পদ, অর্থাৎ এটাকে লেখা যায় টি অফ আর প্লাস 1। টি বলতে টার্ম, বাংলায় পদ বলে, তাই না? ইংলিশে টার্ম। টি অফ আর প্লাস 1 ইকুয়াল টু এন সি আর ই টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এইটা লেখা যায়, তাই না? লিখে দিলাম। আচ্ছা, তো তাহলে এনসিআর, এখানে আমরা নতুন কি জিনিস শিখলাম? যে আর এর মান 0 থেকে শুরু হয়। আমরা জানি, আমি বিশ্বাস করে নিচ্ছি এটা তোমরা অনেকেই আগে থেকে জানারই কথা। তো এখন কিছু কথা বলবো যেগুলো জানার কথা না। প্রথম কথা হচ্ছে দেখো, বা যেগুলোতে অনেক বেশি কনফিউশন থাকে, তোমাকে ধরো কোশ্চেনে বললো এত এর বিস্তৃতিতে তৃতীয় পদ নির্ণয় করো। এত এর বিস্তৃতিতে কি নির্ণয় করো? তৃতীয় পদ নির্ণয় করো। সো তৃতীয় পদ যদি নির্ণয় করতে বলে, তাহলে লক্ষ্য করো প্রথম পদের জন্য আর এর মান 0, দ্বিতীয় পদের জন্য আর এর মান 1, তৃতীয় পদের জন্য আর এর মান অবশ্যই কি হবে? 2 হবে। তাহলে এই যে এই সূত্রটা বললাম, এই যে এখানে পাওয়ার n দেওয়া আছে, n থাকবে, nc2 হবে, তাই না? কি হবে বলো? তৃতীয় পদ যদি বের করতে বলে n এর মান, আর এর মান কত হবে? 2 হবে, তাই না? প্রথম পদের আর এর মান যেহেতু 0 থেকে শুরু হয়, প্রথম পদের জন্য আর এর মান 0, দ্বিতীয় পদের জন্য 1, তৃতীয় পদের জন্য 2। তাহলে আর এর মান তুমি যদি 2 লেখো, তাহলে nc2, এই যে আর এ টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স টু দি পাওয়ার 2, তাই না? তৃতীয় পদ না? এবং এখানে দেখো মিলাও, প্রথম দ্বিতীয় তৃতীয়, দেখো এই পদ এবং এই পদ হুবহু মিলে গেছে না? তো এটাকে বলতেছিলাম আসলে সাধারণ পদের ব্যাখ্যা, যে এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? শর্ত ইউজ করে যে কোনো পদ বের করতে পারবো। কোয়েশ্চেন্সে আসি, দেখো কোয়েশ্চেন্সটা হচ্ছে 2x প্লাস 3y, আচ্ছা বাদ দাও, আমি সহজ করে দিচ্ছি, x প্লাস y টু দি পাওয়ার 10। এত এ ধরো যে ষষ্ঠ পদ বের করো। ওকে, এটা এমসিকিউর কোশ্চেন, যে বললো এত এর বিস্তৃতিতে ষষ্ঠ পদ নিচের কোনটি? ধুম করে তুমি বের করে ফেলতে পারবা। ষষ্ঠ পদের জন্য আর এর মান কত বলো তো? 5, তাই না? এক ঘর কম হবে। তাহলে এখানে n এর মান কত? 10 দেওয়া আছে, 10c5, তারপর হচ্ছে x টু দি পাওয়ার, দেখো এই যে n মাইনাস r, তাই না? তাহলে 10 মাইনাস r, আর হচ্ছে y টু দি পাওয়ার, আর এর মান কত এখানে? আর এর মান হচ্ছে 5, আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5, তাই না? এই যে দেখো, এই যে এখানে আর এর মান আর আসছে, তো সেক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার 5, এই শর্তটা মিলতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, যে এইটার অ্যাপ্লিকেশন, যে এটা তুমি যদি জানো তাহলে কি হবে? জাস্ট এক লাইনের মধ্যে এই যে কোনো বিস্তৃতির কন্ডিশনে কি করতে পারবা? যে কোনো পদ যদি এমসিকিউতে বের করতে বলে স্পেসিফিকভাবে, সেটা বের করতে পারবা, তাই না? আশা করি এগুলো তোমরা আগে থেকে পড়ছো। এইটুকু নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। আমি একটু কমেন্ট দেখি। ওকে, আশা করি এইটুকু পর্যন্ত। ওকে, হ্যাঁ, গুড, ঠিক আছে। তাহলে এবার আমি পরের কথায় আসি, দেখো এর পরের কথায় আসি। ওকে, দেখো
এরপরে কথায় আসি। এরপরে কথা হচ্ছে যে কোয়েশ্চেন্সটা পরীক্ষায় আসবে বা আসার সম্ভাবনা প্রকট, এই টাইপের কোয়েশ্চেন্সে আস্তে আস্তে যাচ্ছি। দেখো তো এখানে এই যে এনসিআর নিয়ে কিছু কথাবার্তা আছে। ওকে, তো কিছু কথাবার্তার মধ্যে কি কি কথাবার্তা আছে দেখো, যে এনসিআর এটার যে সূত্রটা আছে সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এর সূত্রটা তোমাদের বইতে লেখা আছে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, আমি এবার এনসিআর নিয়ে কিছু ব্যাখ্যা দিব, তারপর এই দ্বিপদী বিস্তৃতির বেসিক টাইপ যেগুলো আছে এই টাইপের ম্যাথগুলোতে চলে যাবো। ওকে, এনসিআর কিছু ব্যাখ্যা দেওয়া খুব জরুরি। আচ্ছা, তো এখানে একটা কোয়েশ্চেন চায়, ওকে, রিটেন কোয়েশ্চেনের জন্য এটা চায় যে 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1 প্রমাণ করো। ওকে, যে প্রমাণ করো যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তো এখানে আমাকে একটু কমেন্টে জানাও কে কে এই প্রমাণটা মুখস্থ পারো বা কে কে পরীক্ষায় পারবে, একটু আমাকে কমেন্টে জানাও। আমি একটা কমেন্ট দেখি, প্রমাণটা আমি জানতে চাচ্ছি না, বাট কে কে জানো সেটা একটু আমাকে কমেন্টে জানাও, একটু দেখি কয়জনের এই জিনিসটা জানা আছে। ওকে, কয়জনের এই জিনিসটা জানা আছে সেটা একটু দেখতে চাই। আচ্ছা, যে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটার প্রমাণটা কয়জনে জানো, ঠিক আছে, সেটা একটু আমি দেখতে চাই। 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটার প্রমাণটা কয়জনে জানো একটু আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, আমি প্রমাণটা করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এই যে লিখবো হবে যে আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটা প্রমাণটা রিটেন যে পরীক্ষা যদি হয় তাহলে সারা দেয়। ওকে, এই কোশ্চেনটা অনেক বেশি আসে, এটা মুখস্থ রাখতে হবে প্রমাণটা। ওকে, আচ্ছা, তো অনেকেই কমেন্ট করছো, ওকে, জানি পারবো, গুড। আর যারা জানো না, ওকে, আমি একটু দেখে দিচ্ছি আবার। এই যে আমরা জানি এনসিআর ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই যে সূত্রটা লিখলাম, এর পরের লাইনে যে এখানে, ওকে, এখানে আর ইকুয়াল টু এন হলে, ওকে, তাহলে কি হবে, আর ইকুয়াল টু যদি এন হয় তাহলে এখানে কি লিখতে পারি বলো তো, যে হচ্ছে এন সি এন ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর আর ফ্যাক্টোরিয়াল, আর এর মান তো এন লিখে দিচ্ছি, এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে আর এর মান হচ্ছে এন বসাচ্ছি, এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এবার দেখো এখানে এন সি এন, ওকে, 2c2 ইকুয়াল টু কত হয়, 1 হয় না, 3c3 এটার মান কত হয়, 1, তাহলে ncn এটার ভ্যালু কত হবে, 1 হবে। আর n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেল, আচ্ছা, ইকুয়াল টু 1 বাই উপরে তো 1, আর n মাইনাস n কত হয়, 0 হয়ে যায়, তাই না? তো n মাইনাস 1 n তো 0 হয়ে যায়, তাহলে 0, আর বাইরে কি আছে, ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল, তাই না? তাহলে এবার কোনাকুনি গুণ করে দিলে 0 ফ্যাক্টোরিয়াল সমান আসতেছে কত, 1, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত, ছোট একটা প্রমাণ, এই জন্য স্যাররা এই কোয়েশ্চেনটা দেয়। ওকে, 2 মার্ক বা 3 মার্কের কোয়েশ্চেন হিসেবে, শর্ট কোয়েশ্চেন হিসেবে এই কোয়েশ্চেনটা দেয়। তো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটা তোমাকে জেনে রাখতে হবে। আচ্ছা, তো এটা যেহেতু জানো, আমি তোমাকে এবার আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। দেখো, এই যে এন ফ্যাক্টোরিয়াল কন্ডিশন ফলো করে, সেটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা দেওয়ার আগে ফ্যাক্টোরিয়াল নিয়ে আমি আরেকটু কথা বলি। ওকে, ফ্যাক্টোরিয়াল নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে এই যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে, ধরো যে 4 ফ্যাক্টোরিয়াল, কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়, যে ওই সংখ্যা হতে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল বোঝায়, তাই না? এই জিনিসটা তো জানো। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এখানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল যদি লিখি, 3 ফ্যাক্টোরিয়াল সমান কত লেখা যাবে, 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? লেখা যাবে না, যাবে। তাহলে এবার দেখো এখানে আরেকটা ঘটনা ঘটতেছে, এই যে এই লাইন থেকে এই যে 4 লিখলা, 3 টু 1 এটাকে কি লেখা যায়, 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এবং এই জায়গাটাকে 3 কে আবার তুমি এভাবে লিখতে পারো কিনা, যে 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? লিখতে পারো না, 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। এবার কথা হচ্ছে 4 এর জায়গায় তুমি যদি n ধরো, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 4 এর জায়গায় n ধরলা, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই লিখলা। এটা একটা সূত্র যেটা এমসিকিউতে আসে। ওকে, কয়েকটা কোশ্চেনে বলে যে নিচের কোন অপশনসগুলো সঠিক বা নিচের কোন অপশনসগুলো ভুল, তো সেখানে একটা অপশন হিসেবে এই অপশনটা স্যাররা ইউজ করে। এটা 100% শিওর থাকো, কোনো না কোনো সেটে তুমি কমন পাবা, এটার জন্য এটা মুখস্থ রাখবা যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা একটা সূত্র। আচ্ছা, এবং এটাকে এভাবেও লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, মানে এক ঘর কম করে করে ফ্যাক্টোরিয়াল লেখা যায়, বা n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এভাবে লেখা যায়। তো তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এই জিনিসগুলো কমপ্লিটলি বুঝে রাখতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের ফ্যাক্টোরিয়াল নিয়ে শর্ট কথা। আমি এবার এর পরের আরেকটা কথা যাচ্ছি। দেখো, সেটা হচ্ছে তোমাকে ধরো কোশ্চেন দেওয়া হলো, সেটা হচ্ছে লক্ষ্য করো, কোশ্চেনটা হচ্ছে এটা 5c, আচ্ছা 5 না দিয়ে ধরো n দিলাম, nc5 ইকুয়াল টু nc7 হলে, ওকে, n ইকুয়াল টু কত? ওকে, একটা কোয়েশ্চেন দিলাম, আমাকে একটু কমেন্টে অ্যান্সারটা জানাও, দেখি কে কে অ্যান্সার দিতে পারো। nc5 ইকুয়াল টু nc7 হলে n ইকুয়াল টু কত? সলভ করতে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগবে।
সলভ করতে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগবে যদি তুমি সিস্টেমটা জেনে থাকো তাহলে, আর যদি না জেনে থাকো তাহলে তো হচ্ছে 3 মিনিটও পারবা না। তো আমাকে একটু কমেন্টে জানাও এটার অ্যান্সারটা কত হবে। NC5 ইকুয়াল টু NC7 হলে n ইকুয়াল টু কত, ঠিক আছে? এটা একটু আমাকে কমেন্টে জানাও, আমি একটু দেখি যে কে কোন জায়গা থেকে মানে কে কে কারেক্ট অ্যান্সারটা দিতে পারতেছো। আচ্ছা, আর এই কোয়েশ্চেন্সটা কলেজ ভর্তির জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা তোমাদের প্যাটার্নটা সিলেবাসের অন্তর্ভুক্ত, ওকে, তোমাদের কলেজের সিলেবাসের অন্তর্ভুক্ত। আচ্ছা, ওকে, একটু আমাকে কমেন্টে জানাও যে এখানে n এর ভ্যালু কত হবে। আচ্ছা, নেগেটিভের ফ্যাক্টোরিয়াল, এটার একটা কথা আছে, ঋণাত্মক সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল হয় না, এটা হচ্ছে অনির্ণয়। ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা যায় না, সর্বোচ্চ 0 পর্যন্ত আসতে পারি, 0 ফ্যাক্টোরিয়াল 1 এবং তারপর বাকিগুলো 1 থেকে বড় হয়। ঋণাত্মক সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল হয় না, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অনির্ণয়, ওকে, নির্ণয় করা যায় না। আচ্ছা, তো এটা একটু মনে রাখবো যে ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা যায় না। আচ্ছা, তাহলে ওকে ওকে ওকে, হ্যাঁ, যারা 12 অ্যান্সার দিচ্ছ, গুড, দ্যাটস গুড। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে 12, কারেক্ট অ্যান্সার 12। সেটার ব্যাখ্যাটা একটু বলি। এটা শর্টকাট যেটা বা স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে NCX ইকুয়াল টু NCY হলে, ওকে, n ইকুয়াল টু হয় x প্লাস ওয়াই, ঠিক আছে? NCX ইকুয়াল টু NCY হলে n ইকুয়াল টু হয় x প্লাস ওয়াই। আচ্ছা, যদি বুঝতে না পারো আমি শর্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যারা এই পার্টটা আগে করো নাই, ওকে, বা ভালো করে অনেকেই অধ্যায়টা করে না, তো আমি এটার জন্য আরেকটু এক্সাম্পল দিচ্ছি। যে দেখো যে 5C2 এটার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? আর 5C3 এটার ভ্যালুও কিন্তু 10 হয়। 5C2 এর ভ্যালু এবং 5C3 এর ভ্যালু, এটার ভ্যালু কি হয়? 10 হয়। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের পরের কথা যেটা, সেটা হচ্ছে এখানে আমরা কি লিখতে পারি? সুতরাং 5C2 ইকুয়াল টু কি লেখা যায়? 5C3 লেখা যায় না? লেখা যায়। তাহলে এটার বৈশিষ্ট্যগুলো মিলাও, দেখো ইকুয়াল চিহ্ন হয়েছে, উপরে 5 এবং নিচে বলো 2 যোগ 3, 2 যোগ 3 কত হচ্ছে? 5 হচ্ছে না? এই হচ্ছে ব্যাখ্যা। তো দেখো এখানে তো ইকুয়াল চিহ্ন আছে, তো সেক্ষেত্রে উপরে n, দেখো উপরে 5 দুইটা সেম, উপরে n দুইটার ক্ষেত্রে সেম আছে, তাহলে নিচে 5 এবং 7 যোগফল কত হবে? 12, তাহলে উপরে দুইটাই 12 বসবে। তুমি 12C5 বসাও, 12C7 বসাও, সেম ভ্যালু আসবে, ক্যালকুলেটারে বসায় চেক করে নিতে পারো, ঠিক আছে? আশা করি এইটুকু তোমার কোনো সমস্যা থাকতেছে না, ক্লিয়ার আছো। এটা একটু কি করবা বলো তো, প্র্যাকটিস করে রাখবা। আচ্ছা, এবং এখান থেকে আরেকটা কথা লেখা যায়, কথাটা কি দেখো, সেটা হচ্ছে এটা এমসিকিউতে অপশন হিসেবে আসে, এই যে 5C3, এই যে 3টা আছে, এই 3টাকে দেখো এই 5 এবং 2 এর মধ্যে মাধ্যমে লেখা যায় কিনা, যে 5 - 2 লেখা যায় বলো? 5C3 তে 5 থেকে 2 গেলে কত হয়? 3ই তো হচ্ছে। এবং কথা হচ্ছে এটা লিখলাম যে এটা একটা কারণ আছে লেখার, কারণটা কি দেখো, যে এখান থেকে একটা শর্ত আসে, যে শর্তটা আবার এমসিকিউতে আসে, ওকে? তো দেখো 5 এর জায়গায় n কল্পনা করো, 2 এর জায়গায় r হিসেবে ধরো, 5 এর জায়গায় n ধরো, 2 এর জায়গায় কত ধরবা? r ধরবা, তাহলে কি পাচ্ছি? 5 এর জায়গায় যদি n ধরি NC, 2 এর জায়গায় যদি r ধরি NCR ইকুয়াল টু NC, এই যে 5 - 2, 5 এর জায়গায় হচ্ছে n, 2 এর জায়গায় হচ্ছে r, তাহলে হচ্ছে NC n - r। এই যে লাইনটা লিখলাম, এইটা একটা সূত্র, এটা এমসিকিউতে আসে, এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? যে এমসিকিউগুলো ওই যে তাকে বলছিলাম n ফ্যাক্টোরিয়ালে যে এমসিকিউ লিখলাম, সেম ভাবে এই সূত্রটাও এমসিকিউতে টিচাররা দিয়ে দেয়। তো এই জন্য কি করতে হবে? তোমাকে এই সূত্রটাও মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যে NCR ইকুয়াল টু হচ্ছে NCn - r, ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। আচ্ছা, তো আমি বিশ্বাস করতেছি যে কিছু জিনিস নতুন করে শিখতেছো, তাই না? নতুন ক্যালকুলেশন দেখতেছো এবং আরও অনেক নতুন ক্যালকুলেশন দেখবা, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের আজকের লেকচার ইনক্লুডেড আছে, আস্তে আস্তে দেখবা। তো এখন এখানে আমি তোমাদের একটা ডাউট দিচ্ছি, দেখো যে লক্ষ্য করে আমি বলি, দেখো মজার একটা জিনিস দিচ্ছি, যে 0 ফ্যাক্টোরিয়াল, এই যে আমরা এটাকে সমান লিখছিলাম না মান দেখে, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, ওকে, আর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা, তো এটার আগে আমি আরেকটা কোয়েশ্চেন্স দিই, কোয়েশ্চেন্সটা দিয়ে আমি তোমাকে হচ্ছে কোয়েশ্চেন্সটা করাই, ওকে? এই দুটো ভ্যালু তো আমি জানি না। আচ্ছা, তো এবার দেখো তোমাকে ধরো কোয়েশ্চেন্সে বললো এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120 হলে এক্স ইকুয়াল টু কত, ওকে? কোয়েশ্চেন্স হচ্ছে এটা, আমাকে একটু কোয়েশ্চেন অ্যান্সারটা একটু অপশনে জানাতো, মানে কমেন্টে জানাতো। এক্স ফ্যাক্টোরিয়াল কোয়েশ্চেনে তোমাকে দিয়ে দিল এক্স ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120, ওকে? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? একটু আমাকে কমেন্টে জানাও, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, একটু কমেন্টে জানাও। এক্স ফ্যাক্টোরিয়াল সমান কি? এক্স ফ্যাক্টোরিয়াল সমান 120, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, ওকে? কত হইতে পারে? আচ্ছা,
আচ্ছা, সুমাইয়া হাসান, টেকনিক্যাল রাফি ভাই, ওকে দ্যাটস কুল। আচ্ছা, তো এক্স ইকুয়াল টু, আচ্ছা হুমেরা আতিয়া হচ্ছে 5 দিস অ্যান্সার, ওকে। তারপর গিয়াসউদ্দিন 5, ওকে, ব্যান্ড 5-এর অ্যান্সারটা আসতেছে, দ্যাটস গুড। আচ্ছা, তো তাহলে আমি এবার তাহলে একটু হ্যাঁ, যেহেতু কয়েকজন কারেক্ট অ্যান্সার দিয়ে দিছো, এক্স ইকুয়াল টু 120 কেমনে হয়? 120 দেখো, তাহলে দেখো এবার এখানে দেখো পরের লাইনে এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120-কে 5 ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায় না? আচ্ছা, তো আমি লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল। দেখো দুই পাশ থেকে ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, ঠিক আছে, বাদ গেলে সুতরাং এক্স ইকুয়াল টু লেখা যাবে 5, এবং এটাই হচ্ছে অ্যান্সার, এবং এটা কিন্তু কারেক্ট একটা কোয়েশ্চেন, ওকে। এক্স ইকুয়াল টু 5 আসে। আচ্ছা, তো যারা বুঝতে পারতেছিল না, অঙ্কটা বললাম যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120, এবং এখানে আমি আরেকটা কথা এই ফ্যাক্টোরিয়াল থেকে রিলিভেন্টলি বলে রাখতে চাই, সেটা হচ্ছে তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না, তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড কিছু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো মুখস্থ রাখার ক্ষেত্রে আমি দেখি কয়টা আমি মুখস্থ পারি, বা তোমরা একটু মিলাও দেখি কয়টা অ্যান্সার মুখস্থ তুমি বলতে পারো। যে 1 ফ্যাক্টোরিয়াল সমান তো 1 লিখলাম, 2 ফ্যাক্টোরিয়াল সমান কত হয় 2, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল সমান কত হয় 6, 4 ফ্যাক্টোরিয়াল সমান কত, মুখস্থ আছে কিনা 24, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল সমান কত হয় 120, তাই না? 6 ফ্যাক্টোরিয়াল সমান কত হয় 720, তাই না? 7 ফ্যাক্টোরিয়াল সমান কত হয় 5040, এবং 8 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 40320, ওকে। তো মিনিমাম 8টা পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মুখস্থ রাখবা। কেন মুখস্থ রাখবা? কারণ কলেজ ভর্তিতে যেহেতু ক্যালকুলেটর নাই, সেহেতু কি হবে যে যদি তোমাকে এরকম ফ্যাক্টোরিয়ালে কোনোটা বের করতে বলে, যে এরকম যদি কোয়েশ্চেন বলে যে 120-এর জায়গায় যদি তোমাকে 720 বলে, এমসিকিউর কোয়েশ্চেন, খুবই সহজ কোয়েশ্চেন, যদি 720 বলে এবং তোমার যদি মুখস্থ না থাকে যে 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 720, তাহলে কিন্তু তুমি অঙ্কটা পরীক্ষা হলে পারবা না। যেখানে তুমি নিয়ম জানো, সবই জানো, ক্যালকুলেটরের জন্য পারলা না, তাহলে ব্যাপারটা কিন্তু মানে খুব দুঃখ কষ্টযুক্ত একটা সিচুয়েশন হবে। তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য অবশ্যই কিছু জিনিস একটু বুদ্ধি খাটায়া কি করতে হবে, মুখস্থ করে যেতে হবে, ঠিক আছে। আমরা সেগুলো ইনশাল্লাহ ম্যাথের ক্লাসে, আমি যে কয়টা ক্লাস নিব ইনশাল্লাহ, আমি ম্যাক্সিমাম জিনিস এভাবে তোমাকে বলে দিব যে কি কি জিনিস মুখস্থ করতে হবে পরীক্ষার জন্যে, কি কি জিনিস বাদ দিতে হবে, ওকে। তো বাদ দেওয়ার পরিমাণ কম থাকে, পড়ানোর পরিমাণ অনেক বেশি থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে 8 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো মুখস্থ রাখবো, ঠিক আছে। এটা একটু খাতার মধ্যে লিখে রাখবো, লিখে পরে আমাকে জানাবা যে হচ্ছে মুখস্থ হয়েছে কিনা। চেষ্টা করো মুখস্থ হয়ে যাবে, কারণ আমি যেহেতু মুখস্থ করতে পারছি, তুমিও পারবা, ঠিক আছে, বিশ্বাস রাখো পারবা। আচ্ছা, ওকে। আর যারা টেনশন করো অনেক পড়াশোনা নিয়ে যে কি হবে না হবে, টেনশন করে আসলে কেউ কিছু করতে পারে নাই। তোমার কাজ হচ্ছে যতটুকু পসিবল হয় ততটুকু মেনটেন করে পড়াশোনা করা, এইটুকু করো, ইনশাল্লাহ ভালো করবা। আচ্ছা, আমি তাহলে এটা একটু মুছে ফেলি। তো সেক্ষেত্রে দেখো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, তাহলে বলো 1 ইকুয়াল টু এত, 1 ইকুয়াল টু এত, তাহলে এটা সমান এটা হবে। তার মানে কি লিখতে পারতেছো, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতেছো না? তাহলে এখান থেকে বলো 0 ইকুয়াল টু 1 লিখতে পারতেছো না? বলো 0 ইকুয়াল টু কত লিখতে পারতেছো, 1 লিখতে পারতেছো। এখন কথা হচ্ছে 0 ইকুয়াল টু যে 1 লিখলাম, এই প্যাটার্নে আসলে ভুলটা কোন জায়গায় হয়েছে সেটা দেখি। আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আমাকে একটু কমেন্টে জানাও যে এর মধ্যে কেউ এইটার ভুলটা কোন জায়গায় সেটা ধরতে পারো কি না। যে আমরা কিন্তু এই যে লেখো লজিক ঠিক আছে, ওকে, এখানেও কিন্তু লজিক ঠিক আছে, বাট ঠিক থেকেও ঠিক নাই, ওকে। ঠিক থেকেও কি ঠিক নাই সেটা একটু আমি দেখি যে কমেন্টে কেউ অ্যান্সার দিতে পারো কি না। যদি অ্যান্সার দিতে পারো আমি তাহলে ব্যাখ্যা দিয়ে দিব, আর যদি দিতে না পারো আমি ব্যাখ্যা দিব না, আমি হচ্ছে স্কিপ করে যাব, বলে যাবো যে হচ্ছে এটা তোমরা ব্যাখ্যা খুঁজে নিবা, ওকে, বা নেক্সট লাইভে দিব, ঠিক আছে। তো একটা লাস্ট লেকচারে লাস্ট লাইভেও লাস্টের দিকে যেটুকু পড়াইছিলাম ওইটুকু অনেকে আমাকে বলছিল যে বুঝি নাই ঠিক মতো। ওইটা হচ্ছে আমি চেষ্টা করি যে আজকের লাইভে যদি পারি, নাইলে অন্য কোনো লাইভে, নেক্সট লাইভে ইনশাল্লাহ ওইটা নিয়ে একটু কিছু কথাবার্তা বলবো। তাহলে এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আচ্ছা এটাই সায়েন্স, এটা না, ওকে, যেটা যে ভুল তোমরা আর কি বলতেছিলা, ওকে। আচ্ছা, জারিফ ইকবাল, আপনি অসাধারণ, ধন্যবাদ। তারপর হচ্ছে আচ্ছা, আপন আচার্য বলতেছো ফ্যাক্টোরিয়াল বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু আসলে ভুল কথা। ফ্যাক্টোরিয়াল তো তুমি বাদ দেওয়া গেছে, তাই না? ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে এক্স এর ভ্যালু তুমি বের করছো, এই জন্য আমি আগে অঙ্কটা করাইছিলাম, তাই না, যে আসলে এটা বাদ দেওয়া যায়, কিন্তু এখানে একটা লজিক্যাল এরর আছে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল বাদ দেওয়া যায়, অবশ্যই যাবে। তারপর আচ্ছা, চলকের কন্ডিশনও না। তারপর আচ্ছা, আমার প্রশংসা করতেছো, থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস। প্রশংসা করতেছো কিন্তু শেয়ার দাও না, এটা করে লাভ নাই, শেয়ার আগে দাও, ঠিক আছে, যাতে তোমার বাকি ফ্রেন্ডরাও এই লাইভটা দেখার সুযোগ পায়, তাই না, সুযোগ দেওয়া উচিত। আচ্ছা,
তারপর ওকে, আমি অ্যান্সার কারেক্ট আনসার আসতেছে না, তো সেই জন্য আমি বলতেছি না, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিলাম যে এখানে লজিক্যাল এরকম জায়গায় সেটা খুঁজে বের করা, এটা হোমওয়ার্ক দিলাম, এটা বের করবা বাসা থেকে। আচ্ছা ওকে, আমরা এবার পরের কথায় যাচ্ছি। এই যে এনসিআর জনিত যে ক্যালকুলেশন, এটা তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে আমাদের যেহেতু ক্যালকুলেটর নাই ভর্তি পরীক্ষায়, তো এরকম ডাটা বের করার ক্ষেত্রে, পদ বের করার ক্ষেত্রে এনসিআর এর একটা ক্যালকুলেশন থাকবে। লেট ধরো ক্যালকুলেশনটা আছে 7C2, এটার ভ্যালু তোমাকে ক্যালকুলেটর ছাড়া বের করতে হচ্ছে পরীক্ষার হলে। অ্যান্ড আশা করি এটা তোমরা অনেকেই জানো যে এটার ভ্যালু কেমনে বের করবা, আমি তাও একটু বলে দিচ্ছি। ক্যালকুলেটর ছাড়া যেভাবে বের করবা, দেখো কৌশলটা দেখো, যে নিচে 2 আছে, লিখবে হবে 2 1, 2 থেকে 1 পর্যন্ত। যদি এখানে 7C3 থাকতো, ওকে, তাহলে দেখো 3 আছে না, 3 থেকে 1 পর্যন্ত যাইতে হইতো, 3 to 1, ওকে, এভাবে গুণফল। আর উপরে নিচে যত ঘর যাব, উপরের সংখ্যাটাও পরপর তত ঘর যাব, মানে এখানে 7 আছে, তাহলে 7 into 6 এভাবে লিখবো। তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে 21, এটা হচ্ছে 7C2 এর ভ্যালু। এখানে 3 আছে, 3 থেকে 1 পর্যন্ত যাইতে হবে, তাহলে 3 to 1, তারপর উপরে হবে 7 into 6 into 5, ওকে। নিচে যত ঘর যাব, উপরেও তত ঘর যাব, নিচে 3 ঘর গেছে, উপরে 3 ঘর, ওকে। তো কত ঘর যাব এটা ডিফাইন করবে হচ্ছে নিচে কোন সংখ্যা আছে, তাই না? যে 3 আছে, তাহলে 3 to 1 গেল, তাহলে দেখো 3 দুগুণে 6, 5 সাথে 35। এবং এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আরেকটা কথা একটু বলে রাখি তোমাদের, যেটা কাজে আসবে, সেটা হচ্ছে ধরো তোমাকে কোশ্চেনে 10C8 বের করতে বললো, ঠিক আছে? যে 10C8 এর ভ্যালু, ধরো যে এমসিকিউতে কোশ্চেনটা দিল যে 10C8 সমান কত, 4টা অপশন দেওয়া আছে, তখন তো তোমার মাথায় বাজছে যে হচ্ছে আমি এটা কেমনে বের করবো, কেন? কারণ হচ্ছে আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আর যদি হাতে বের করতে চাই তাহলে 8 থেকে 1 পর্যন্ত অনেক বড় হয়ে যায়, কেমনে বের করবো? এটার জন্য আমি আবারও বলি, এটার জন্য অলরেডি তোমাকে টেকনিক শিখিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে 10C8 এটার ভ্যালু হবে 10C2 এর সমান, তাই না? কারণ কি 8 এ 2 এ 10 হয় না, বলো? তাহলে ওই যে একটা সূত্র শিখেছিলাম, এই যে NCR = NCn-R, যদি 8 10 থেকে 8 গেলে 2 হয়, এভাবে তুমি লিখতে পারবা। তাহলে 10C8 এর ভ্যালু 10C2 এর সমান, আর 10C2 এর ভ্যালু তো জাস্ট 2 সেকেন্ডের ব্যাপার বের করা, 2 into 1 আর হচ্ছে 10 into 9, তাই না? তাহলে 2 দ্বারা কাটলে 5, তাহলে 5 নং 45, অ্যান্সার চলে আসছে, শেষ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 10C8 এর ভ্যালু চলে আসছে, তাই না? তো এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তাই না? যে এই ট্রিক্সগুলো জানতে হবে এবং এভাবে ক্যালকুলেশন করে তোমাকে স্মার্ট হইতে হবে, তাহলে পরীক্ষা হলে স্মার্টলি ক্যালকুলেশন করতে পারবা। অ্যান্ড ভালো কলেজগুলোতে কিন্তু স্মার্ট ছেলেপেলেরাই ভর্তি হয়, এবং তারাই, বা স্মার্ট ছেলেরা ভর্তি হয় বলেই ভালো কলেজগুলো থেকে এই এত বেশি পরিমাণে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, আর এই জন্য তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করে করে নিজের স্কিল, ম্যাথের প্রতি স্কিল, ফিজিক্সের প্রতি স্কিল, এগুলা বাড়াই ফেলতে হবে, ওকে। আর সেটার জন্য আমাদের এই প্রচেষ্টা, যাতে তোমরা একটু বেটার শিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড নাই, আমাকে অ্যাড দিয়ে রাখতে পারো, পেয়ে যাবা ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, এবার তাহলে এর পরের কথায় আসি। দেখো আমাদের এইটুকু পর্যন্ত তো গেল, আমরা এবার পরের কথায় আসি, পরের টাইপে যাচ্ছি। পরের টাইপটা হচ্ছে, এবার আমরা রিলিভেন্ট পড়াশোনায় যাচ্ছি, যে এই টাইপগুলোর মধ্যে কী কী কোয়েশ্চেন্স আসে পরীক্ষায়, সেগুলো নিয়ে যাচ্ছি, আর কিছু ট্রিক্স দেখাবো, সেই ট্রিক্সগুলো একটু দেখবা, ওকে। তাহলে তোমার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন, ওকে ওকে, এখান থেকে যে তোমাকে বললো x², আচ্ছা, প্লাস 1/x² -2 to the power 4, ওকে, টু দি পাওয়ার 4 এতকে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করো। বিস্তৃতি নির্ণয়, এই কোশ্চেন্সটা রিটার্নের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। কোশ্চেনটা সহজ, কিন্তু সহজ মনে হয় না, এরকম একটা সমস্যা হয়। তো x² + 1/x² -2 to the power 4, এটাকে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। আচ্ছা, সো বিস্তৃতি করার কৌশলটা আমি একটু বলি তোমাদেরকে। দেখো যে এখানে 3টা পদ আছে, তোমরা অনেকে যেটা করবা যে 2টা পদ ধরে তারপর এটাকে আরেকটা পদ ধরে এভাবে করবা, এবং অনেক বড় হয়ে যাবে। এগুলো কিন্তু আসলে দরকার নাই। এইটার একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এরকম, এই যে x², এখানে সূত্র মিলে a² - 2 আছে, এখানে 2 into x ধরলা into 1/x + 1/x²। দেখো x কাটা যায়, তাহলে -2 থাকতেছে, x² থাকতেছে, 1/x² থাকতেছে। আচ্ছা, তাহলে কি আসে এখানে হোল স্কোয়ার, এই যে টু দি পাওয়ার 4 লিখলা, তাহলে এখানে কি হয় যে x - 1/x, তাই না? যে দেখো a² - 2ab + b² মিলে যাচ্ছে না, তাহলে x - 1/x হোল স্কোয়ার মিলে যাচ্ছে, আর তার উপর পাওয়ার আছে কত, 4, তাই না? তাহলে 4 দুগুণে 8। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হবে, x - 1/x to the power 8,
এটা হয়ে যাচ্ছে না? এখন কিন্তু তুমি ইজিলি পারবা, তাই না? যে x-1/x⁸ এটাকে প্রথম 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করা বা প্রথম 3টা পদ পর্যন্ত বিস্তৃতি করা, সেটা তো এই সূত্র দিয়ে ইজিলি হয়ে যায় না? তো এর পরের লাইনটা তোমরা বাসায় করে নিবা। আমি জাস্ট তোমাকে পথ দেখাই দিলাম যে হচ্ছে অঙ্কটা কোন কৌশলে সলভ করতে হয়, তাই না? বা কোন কৌশলে সলভ করতে হবে। আচ্ছা, তো তাহলে এটা আশা করি ক্লিয়ার আছে বা বুঝতে পারছো। এই কোশ্চেন্সটা পরীক্ষায় আসে, কলেজ ভর্তিতে আসে, স্যারদের অনেক পছন্দের কোশ্চেন। এটা একটু শিখে রাখবা, ঠিক আছে? এই যে 3টা পদ বা 4টা পদ পর্যন্ত, বা এখানে x² জায়গায়, ওকে, আমি আরেকটা কোশ্চেন তোমাকে দিয়ে দিচ্ছি রিলিভেন্টলি। তোমরা এই কোশ্চেন্সটাও বাসায় ট্রাই করবা। সেটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ মাইনাস 2, ঠিক আছে, টু দি পাওয়ার ধরো 7, ওকে, টু দি পাওয়ার 7 এতকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। কোশ্চেনটা হচ্ছে এটা, এতকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিলাম, এটা একটু বাসায় করে নিবা। করে নিতে পারলে তোমার এই কোশ্চেনের বেসিক যে ক্লিয়ার হয়েছে বা এই টাইপের কোশ্চেন যে আসলে পাবা, পরীক্ষা হলে পারবা, সেই একটা কনফিডেন্স তোমার মধ্যে চলে আসবে, ঠিক আছে? তার জন্য হইলেও অঙ্কটা তোমাকে করতে হবে। আচ্ছা, গেল। তাহলে এইটুকু আমি মুছলাম, এইটুকু মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিলাম। এবার পরের প্যাটার্নে আসি, ওকে, পরের টাইপে আসি। পরের টাইপের ক্ষেত্রে দেখো, বিস্তৃতি নির্ণয় তো গেল। বিস্তৃতি নির্ণয় করার পর সহগ নির্ণয় বা হচ্ছে এক্স বর্জিত পদ নির্ণয়, এগুলো নিয়েও কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে একটা ডেমো দিয়ে একটা কোশ্চেন করাই দিচ্ছি যাতে তুমি এগুলো পারো, ঠিক আছে? তো কোশ্চেনটা হচ্ছে, দেখো আমি কৌশলটা শিখিয়ে দিচ্ছি, কৌশলটা ফলো করবা। যে তোমাকে বললো x², ওকে, আচ্ছা, তারপর হচ্ছে প্লাস ধরো যে বা 2x প্লাস 3y, ওকে, সহজ একটা এক্সাম্পল নিই, টু দি পাওয়ার 7, 2x প্লাস 3y টু দি পাওয়ার 7, এত এর বিস্তৃতিতে, ধরো তোমার কোশ্চেনে বললো এত এর বিস্তৃতিতে কি বের করতে বললো তোমাকে, ধরো যে বললো x⁴ এর সহগ, x⁴ এর সহগ নির্ণয় করো, ঠিক আছে? এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করো। তো এবার কথা হচ্ছে এই x⁴ এর সহগ বের করে রেগুলার নিয়মটা তোমাকে আমি দেখাবো, আর তারপর শর্টকাট টেকনিকটাও দেখাবো, যেটার মাধ্যমে এক লাইনে তুমি করতে পারো অঙ্কটা, ঠিক আছে? দুইটা নিয়মই দেখাবো, তুমি একটু ধৈর্য ধরে দেখো যে এটা কিভাবে করতে হয়, ওকে? আচ্ছা, তাহলে এবার দেখো আমি নিয়মটাতে আসি, ওকে? এরপর হচ্ছে আমি একটা কোয়েশ্চেন্স দিব তোমাকে করার জন্য, তুমি পরে আমাকে কমেন্টে অ্যান্সার জানাইতে হবে। আচ্ছা, দেখো, তো আমরা এই অঙ্কটা যেভাবে সলভ করব রিটেন পরীক্ষার জন্য, রিটেনের জন্য যেভাবে সলভ করব সেটা দেখাচ্ছি, এমসিকিউর জন্য কীভাবে সলভ করব সেটাও দেখাই দিব, ঠিক আছে? দুইটাই দেখব। তো রিটেনের জন্য যেভাবে সলভ করব লিখবো এভাবে সমাধান পাটে, ওকে, যে ধরি লিখবো এভাবে যে r+1 তম পদটি x⁴ যুক্ত, ঠিক আছে? আচ্ছা, তোমরা মেবি এটা এভাবে করতে পারো যে এটা ডিরেক্টলি বিস্তৃতি করে করতে পারো, তাই না? আমি একটু শর্ট ওয়েতে যাচ্ছি, দেখো কৌশলটা খুব কাজে আসবে। r+1 তম পদটি x⁴ যুক্ত, তো তাইলে এখানে যেভাবে করতে পারবো এর পরের লাইন, যে সুতরাং t অফ r+1 ইকুয়াল টু 7, পাওয়ার তো 7, এই যে এই সূত্র অনুযায়ী, এই সূত্র দিয়ে আমরা করবো 7cr, তারপর হচ্ছে 2x⁻7 - r ইন্টু 3y⁻r, তাই না? এবং এটাকে তুমি যদি সাজায় লেখো তাহলে কি আসে, 7cr 2⁻7 - r x⁻7 - r ইন্টু 3r y⁻r, লেখা যায় না? লেখা যায়, ওকে। সো পরের লাইন দেখো, পরের লাইন এখানে কি বলা আছে যে আমরা কি বের করব, শর্তানুযায়ী দিয়ে কি বের করব বলো? শর্তানুযায়ী দিয়ে বের করবো x⁴ এর সহগ, এখানে x⁻7 - r, তাই না? ওকে, তাহলে এখানে দেখো, এখানে x⁻7 - r, এটার পরিবর্তে কত থাকার কথা ছিল? x⁴ থাকার কথা ছিল, ইকুয়াল টু হচ্ছে x⁴, তাহলে x বাদ যাবে, 7 - r ইকুয়াল টু 4, তাহলে -r ইকুয়াল টু হচ্ছে 4 - 7 -3, সুতরাং r ইকুয়াল টু আসে 3, ঠিক আছে? r ইকুয়াল টু আসছে 3, তাহলে এরপর লাইনে সুতরাং t অফ 3 + 1 ইকুয়াল টু 7c3, ওকে, 2⁻7 - 3, ওকে, x⁻7 - 3, 3⁻3y3, তাই না? তো তাহলে আর এর মান 3 বসে দিলাম, তাহলে বলো 7 - 4 কত হয়? কি বলি, 7 - 3 কত হয়? 4 হয়ে যায় না? আচ্ছা, তাহলে কি লেখা যায় যে 7c3
2^4, তারপর হচ্ছে 3^3 ইন্টু x^4, অ্যান্ড সেক্ষেত্রে আমাদের এখানে এই যে x^4 যুক্ত পদ চলে আসছে। তাহলে এই যে রাশিটা আসছে অনেক বড় একটা রাশি, ওকে। আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা এভাবে রিটার্নের জন্য রেখে আসবো, ঠিক আছে। ক্যালকুলেটর যেহেতু নাই, রিটার্নের জন্য এভাবে রেখে আসবো। এইটুকু হচ্ছে আমাদের x^4 এর সহগ, ঠিক আছে। এইটুকু হচ্ছে x^4 এর সহগ। আর এমসিকিউর জন্য যদি আসে তাহলে এক লাইনে অ্যান্সার সলভ হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে সলভ হবে আমি তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো, এমসিকিউর জন্য যদি আসে, ওকে, সেটা হচ্ছে সহজ কথা বলি। x^1, এখানে প্রথম পদ হচ্ছে x, দ্বিতীয় পদ হচ্ছে y, ঠিক আছে। বুঝো, তোমাকে বলছে x^4 এর সহগ। তো বিস্তৃতির ক্ষেত্রে যেটা হয়, এই যে প্রথম পদের পাওয়ার কি হয়, যে হচ্ছে দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, যে a প্লাস বি হোল কিউব কি হয়, দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, তাই না? এটা হয় না? তাহলে দেখো, লক্ষ্য করে আমাকে একটু বলো যে এখানে কি হবে, যে পাওয়ার 3, প্রথম পদ a পাওয়ার 3, দেখো প্রথম পদে পাওয়ার 3 হয়েছে, এরপরে পদে পাওয়ার 2 হয়েছে, তারপরে পদে পাওয়ার 1 হয়েছে, তারপরে পদে পাওয়ার 0 হয়ে গেছে, এটা তো বুঝো। আর দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হয়েছে, প্রথম পদে b এর পাওয়ার 0, b^0 এই জন্য 1, দ্বিতীয় পদে b এর পাওয়ার 1, তৃতীয় পদে b এর পাওয়ার 2, চতুর্থ পদে b এর পাওয়ার 3। মানে এই এক ক্ষেত্রে এর পাওয়ার কমছে, b এর পাওয়ার বাড়ছে, তাই না? কিন্তু সিকোয়েন্স মেনটেন করে গেছে। তাহলে দেখো x^4, তাই না, যেহেতু বলছে, আর এখানে x এর পাওয়ার 1, তো যেহেতু x এর পাওয়ার 1, তাহলে x^4 পাওয়ার জন্য প্রথম পদে x এর পাওয়ার কত হবে, 7 হবে, তাই না, পাওয়ার যেহেতু 7, দ্বিতীয় পদে x এর পাওয়ার 6, তৃতীয় পদে x এর পাওয়ার 5, চতুর্থ পদে x এর পাওয়ার 4। তাহলে চতুর্থ পদটা এখানে বের করতে হবে। তো চতুর্থ পদের জন্য আমাদের t4 মানে r+1 এর কন্ডিশনে r+1 = 4, মানে 3+1 হবে, মানে এখানে ডিরেক্টলি t(3+1), ঠিক আছে। মানে ডিরেক্টলি কি হবে, r এর মান এখানে কত আসবে, 3 হবে। সহজ কথা, ডিরেক্টলি চলে আসে। তো 3 যদি হয়, তো দেখো এই যে 7 আসে, 7c3, তারপর হচ্ছে 2x^3, আর হচ্ছে এখানে x এর পাওয়ার যদি 3 হয়, y এর পাওয়ার কি হয় বলতো, বিয়োগ হয় না, যে দেখো তাহলে y এর পাওয়ার হবে কত, এই যে 3y, টোটাল পাওয়ার কত, 7 না? তাহলে একটার পাওয়ার 3 আর একটা রাশির পাওয়ার হবে কত, 4। কেমনে আমি আবার বলি, দেখো যে এখানে দেখো এই যে a এর পাওয়ার 2, তাই না, a এর পাওয়ার 2, b এর পাওয়ার কত 1, তাহলে 2 + 1 3 হইছে। এখানে দেখো a এর পাওয়ার 1, b এর পাওয়ার 2, 2 + 1 3 হইছে, মানে কম্বাইন পাওয়ার মোট পাওয়ারের কি হবে, সমান হবে, তাই না, যে দ্বিপদী ঘাতের সমান হবে। তাহলে দেখো এটা গিয়ে লিখে ফেলতে পারছি। তাহলে এরপর লাইনে 7c3 2³ তাই না, আর এখানে 3^4 y^4 ইন্টু x³ তাই না, x³। তো দেখো এখানে আমাদের সহগ এটা চলে আসছে। এত বড় অঙ্ক কিন্তু করা লাগে নাই। আমি আরেকটা কোশ্চেন তোমাকে করা দিচ্ছি, তাহলে যদি বুঝতে একটু কষ্ট হয় তখন বুঝে যাবা, ঠিক আছে। আমি একটু আরেকটা কোশ্চেন তোমাকে করা দিচ্ছি। দেখো, ধরো, ওকে, এমসিকিউর জন্য এক লাইনে অঙ্কগুলো সলভ করার জন্য এমসিকিউতে। তো ধরো কোশ্চেনটা দিল, ওকে, যে ax প্লাস by, ঠিক আছে, ax প্লাস by^6, এত a, বুঝো, এত a x³ এর সহগ কত? আচ্ছা, x^4 দিলাম, ওকে, x^4 এর সহগ কত, ঠিক আছে। তাহলে বলো, পাওয়ার হচ্ছে 6, প্রথম পদে x এর পাওয়ার 6 হবে, যেহেতু x এর পাওয়ার এখানে 1, প্রথম পদে x এর পাওয়ার 6 হবে, দ্বিতীয় পদে x এর পাওয়ার 5 হবে, তৃতীয় পদে x এর পাওয়ার কত হবে, 4 হবে। তো তৃতীয় পদ মানে t3, মানে কত, t(2+1), তাই না, t3 মানে কি 2+1। তৃতীয় পদে r এর মান কত হয়, এক ঘর কম হয় না, শিখেছিলাম। তো 2+1 2 হবে। তো সেক্ষেত্রে কি হবে, এই যে আমাদের r এর মান 2 পেয়ে গেছি, অর্থাৎ 6c2, ওকে, ইন্টু ax^2, তাই না। আচ্ছা, কি বল, ax^, আমাদের 6 - 2, আর হচ্ছে by^2, বুঝতেছো? তো 6c2, এই যে এনসিআর, a^, b^, এত মিলে গেছে। 6c2, ঠিক আছে, ইন্টু a^, 6 - 2 কত হয়, 4, b^2, y^2, আর এখানে x^4, তাহলে x^4 এর সহগ হচ্ছে এটা। মানে গোছায় তুমি লিখে শেষ করলা, ঠিক আছে। অ্যান্ড আরেকটা এক্সাম্পল যদি আমি দেখাই, দেখো সংখ্যা দিয়ে যদি এক্সাম্পল দেখাই তাহলে জিনিসটা আরেকটু হয়তো ক্লিয়ার হবে। সংখ্যা দিয়ে যদি এক্সাম্পল দেখাই, 7x প্লাস 3y, ঠিক আছে, টু দি পাওয়ার ধরো যে 8, এত a, ধরো x³ এর সহগ, ওকে, এত a x³ এর সহগ কত? তো x³ এর সহগ যদি বের করতে চাই তাহলে এখানে যে ঘটনা ঘটবে লক্ষ্য করো, সেটা হচ্ছে আবার রিভার্স সিস্টেমে যাব।
আচ্ছা, তো তাও যদি তুমি 8 থেকে 3-এ আসো, ওকে, তাহলে 8 প্রথম পদে পাওয়ার 8, দ্বিতীয় পদে পাওয়ার কত 7, তৃতীয় পদে পাওয়ার 6, চতুর্থ পদে পাওয়ার এই যে এক্সের পাওয়ার যেহেতু 1 এক ঘর করে কমবে, তো চতুর্থ পদে পাওয়ার হচ্ছে কত 5, পঞ্চম পদে পাওয়ার 4, ষষ্ঠ পদে পাওয়ার 3, তাই না? ষষ্ঠ পদে পাওয়ার কত হবে 3, তো ষষ্ঠ পদ মানে আর এর মান কত হবে 5, অর্থাৎ 8c5, এই যে পাওয়ার 8, 8c5, তারপর হচ্ছে 7x টু দি পাওয়ার 5, ওকে, 7x টু দি পাওয়ার এই যে 8 মাইনাস 5 ইন্টু 3y টু দি পাওয়ার 3, তাই না? NCR e টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তো যদি এভাবে কঠিন মনে হয় তাহলে আমাদের রেগুলার নিয়মে করতে পারো, হয়ে যাবে, ঠিক আছে? যে রেগুলার যে বড় নিয়মটা আছে, তা 8 থেকে 3 গেলে 5 গেলে 3 হয়, ইন্টু এক্স কিউব ইন্টু 3 কিউব। আচ্ছা, ওকে, তাহলে এখানে তো 5 হবে, ওকে, তাহলে এখানে কত হবে 3 5 হচ্ছে y টু দি পাওয়ার 5, ওকে। এভাবে হচ্ছে যারা একটু স্কিলড আছো, বুঝতে পারছো নিয়মটা, তারা কি করতে পারবা, এভাবে ডিরেক্টলি অ্যান্সার লিখতে পারবা। আর এটার জন্য কিন্তু পর্যাপ্ত প্র্যাকটিস দরকার হবে, নাহলে তুমি কি করবা যে ভুল করে ফেলতে পারো আবার, ঠিক আছে? এই জিনিসটা একটু প্র্যাকটিসে রাখবো। আচ্ছা, এবার আমি পরের আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, পরের আরেকটা কোয়েশ্চেন যাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা কোয়েশ্চেন্সটা লিখি, ওকে, কোয়েশ্চেন্সটা লিখি যে এই কোয়েশ্চেন্সটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোয়েশ্চেনটা হচ্ছে ধরো যেটা বললো, ওকে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এত এর বিস্তৃতিতে, ওকে, কোয়েশ্চেন্সটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 একটু আগের নিয়ম অনুযায়ী ও এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমান হলে কি বের করতে হবে, এ ইকুয়াল টু কত, এর ভ্যালু কত তা নির্ণয় করো, ওকে। তো এখানে দেখো দুইটা কোয়েশ্চেন একসাথে অ্যাড করা, তো তাহলে এখানে যে কাজটা করতে হবে, এক্স কিউবের সহগ তোমাকে বের করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ বের করতে হবে, তারপর দুইটা সহগ সমান করতে হবে, সমান করলে এর ভ্যালু তুমি পেয়ে যাবা, ওকে। তো সেক্ষেত্রে আমি দেখো 2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যে অঙ্কটা সলভ করে দিচ্ছি। তো সেই কন্ডিশনে প্রথম যে পদ যেহেতু 1 আছে, তাহলে এখানে এক্স কিউবের সহগ হবে, পাওয়ার যেহেতু 3 আছে ডিরেক্টলি এখানে পাওয়ার 1, তো দেখো 8c3, 1 বাদ হয়ে যাচ্ছে, এ এক্স টু দি পাওয়ার 3, 1 এর উপর পাওয়ার যেতে দাও না কেন সেম থাকবে, তাহলে এখানে কি আসবে 8c3 এ কিউব ইন্টু এক্স কিউব, ওকে। আচ্ছা, আর এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ, মানে এখানে কি হবে এক্স কিউব যুক্ত পদ আর এক্স টু দি পাওয়ার 4 যুক্ত পদ, কি হবে, যে পাওয়ার যেহেতু 4 আছে ডিরেক্টলি এখানে দেখো 8c4, আর এখানে যেহেতু 1 আছে আর হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এটা ডিরেক্টলি চলে আসা যায়, তো ডিরেক্টলি লেখা যাবে। তো এখানে তাহলে কি আসে দেখো যে 8c4 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এন্ড তোমাকে যেহেতু বলছে দেখো এখানে এক্স কিউবের সহগ এত, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে এত, তাহলে এখানে প্রশ্ন মতে, ওকে, প্রশ্ন মতে কি হবে 8c3 এ কিউব ইকুয়াল টু হচ্ছে 8c4 এ টু দি পাওয়ার 4, বুঝো? আচ্ছা, তো আমাকে একটু কমেন্টে একসাথে জানাও যে হচ্ছে অঙ্কগুলো তুমি বুঝতে পারতেছো কিনা। এ কিউবের সাথে এ টু দি পাওয়ার 4 কাটলে এ হয়। এবার এই যে 8c3 8c4 এর ভ্যালু তো আমি মুখস্থ জানি না, তাই জন্য বের করে নিব। 3 কন্ডিশনে 3 2 1 লেখা যায়, আর উপরে হচ্ছে কত 8, 3 ঘর গেছি, উপরে 3 ঘর যাবো 8 7 6, আর এখানে দেখো 4 এর কন্ডিশনে 4 3 2 1, আর উপরে 4 ঘর যাবো, যেহেতু নিচে 4 ঘর গেছি, উপরে 4 ঘর 8 7 6, তারপর হচ্ছে কত আসবে 5, ঠিক আছে? তাহলে এবার হিসাব মিলাও, দেখো যে 3 2 1, এই যে 3 2 1 কাটা যায়, 7 8 6 7 8 6 কাটা যায়, ইকুয়াল টু হচ্ছে এ আছে, এই যে ইনটু এ আছে, তাই না? এই যে উপরে এ আছে, তাহলে কি আসে 4টা এই পাশে আসলো, 5টার নিচে নামলো, ইকুয়াল টু হচ্ছে এ, এবং এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আশা করি অ্যান্সারটা বুঝতে পারছো। ওকে, আমাকে একটু ওকে আচ্ছা, আবার একটু বলতেছি, যেহেতু কয়েকজন বলতেছো যে আবার একটু বুঝান। তো এখানে আমি একটু সহজভাবে বলি, দেখো যে এক্সাম্পলটা দিচ্ছি আগে, সেটা একটু মনোযোগ দাও। যে ধরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এত এ টি অফ আর প্লাস 1, ঠিক আছে? পথ হবে কত এন সি আর, 1 এর পাওয়ার তো 1 টু দি পাওয়ার এন মাইনাস আর হচ্ছে কত এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে? দেখো 1 প্রথম পদ যদি 1 হয় তাহলে এই ঘটনা ঘটে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা এ আর প্লাস 1তম পদ টি অফ আর প্লাস 1, ওই যে আমরা যেভাবে সাধারণ শর্ত আকারে লিখছিলাম, ইকুয়াল টু কত হবে এন সি আর 1 টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর,
তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে সূত্রটা কিন্তু 1 থাকার কারণে 1 এর পাওয়ার যেটা দাও না কেন বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা 1 এর পাওয়ার যদি ইনফিনিটি দেই তাহলে কি হবে একটু আমাকে জানাইও। আচ্ছা ওকে, তাহলে এবার দেখো 1 এর পাওয়ার যেটা দিই না কেন বাদ হয়ে যাচ্ছে, তাহলে NCR আসলো আর x টু দি পাওয়ার আর আসলো। তো ফ্যাক্ট হচ্ছে যখন তোমাকে তাহলে এক্স কিউবের সহগ যদি বলি তাহলে আর এর মান কত হবে 3 হবে, ডিরেক্টলি এখানে আর মান 3 বসাবো, এই যে এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3 আর ইকুয়াল টু 3, বা এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 আর ইকুয়াল টু 4। তার মানে এরকম প্রথম পদ 1 থাকা শর্তে আর দ্বিতীয় পদে শুধু এক্স বা এক্স এর পাওয়ার 1 থাকা শর্তে আমাদের এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 10 যেটাই বলুক না কেন আমরা ডিরেক্টলি কি করতে পারবো, এইভাবে লিখে দিতে পারবো, তাই না? তাহলে এখানে দেখো পাওয়ার এই যে এক্স কিউবের কথা বলছে, তাই 8c3 ax টু, এখানে ax আছে এই জন্য ax টু দি পাওয়ার 3 আসছে, তাই না? যে x এর জায়গায় ax আছে লিখে দিলাম। আবার 4 এর জন্য এই যে এই শর্ত মেনটেন করে আমাদের এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 হলে আর ইকুয়াল টু কত হয় 4 হয়, তো এই জন্য আর এর মান 4 ধরে 8c4 এই এক্স টু দি পাওয়ার 4 বসাইলাম, সেই শর্তে লিখলাম। আর যেহেতু এক্স কিউবের সহগ হচ্ছে এইটা, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে এইটা, যেহেতু সহগগুলো সেম বলছে সেহেতু কি করতে হবে বলো, সহগগুলো সেম বলছে, সহগগুলো সেম করে দিলাম, করে দেওয়ার পর কাটাকাটি করলাম, অ্যান্সার চলে আসছে, এর মান যেখানে এ আছে এর মান চলে আসছে, ঠিক আছে? আচ্ছা গেল এটা। তো এখন কথা হচ্ছে এই কোয়েশ্চেন্সটাই তোমাকে যদি এখানে এই কন্ডিশন দিয়ে বলতো এক্স স্কোয়ার এবং এক্স কিউবের সহগ সমান হলে এর মান নির্ণয় করো, বা এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমান হলে এর মান নির্ণয় করো, তাহলে কিন্তু তুমি এটা বের করতে পারতা, তাই না? যে একই নিয়মে শর্টকাট ফলো করে বের করে ফেলতে পারবা, আশা করি পারবা। আচ্ছা তাহলে আমি এবার এই পার্টটুকু একটু মুছে ফেললাম, এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো বা বুঝে যাওয়ার কথা এখন। ওকে, তো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু শিখাতে চাই পদ সংখ্যা নির্ণয় নিয়ে। দেখো পদ সংখ্যা নির্ণয়, ওকে, পদ সংখ্যা নির্ণয় এখন কিন্তু করতে হবে, তোমাকে ম্যাথ করতে হবে। এখন খাতা কলম নিয়ে বসো, পদ সংখ্যা নির্ণয়। তো প্রথম কথা হচ্ছে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে পদ কয়টা পাওয়া গেছে, 3টা পাওয়া গেছে। 3টা পাওয়া গেছে কেমনে বের, মানে সহজে বের করতে পারবো, পাওয়ার 2 প্লাস 1, তাই না? পাওয়ারের থেকে এক ঘর বেশি পরিমাণে পদ পাওয়া গেছে, পদ সংখ্যা নির্ণয় কনসেপ্ট, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর তারপর দেখো আবার আমি আরেকটু বিশেষ যোগ্যতার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার বি কিউব, তাই না? তাহলে বলো এ প্লাস বি হোল কিউব, এটা সূত্র তো হচ্ছে এইটা, তাহলে এটা সূত্রের ক্ষেত্রে পদ পাওয়া গেছে কয়টা, 1 2 3 4, তাহলে পাওয়ার 3, তাই না? পাওয়ার 3 পাওয়া গেছে 3 প্লাস 1 বা 4টি। এটা থেকে এটা বুঝে গেছে পাওয়ার, এই যে দুইটা পদ যদি থাকে তাহলে পাওয়ার যেটা হবে তার থেকে এক ঘর বেশি পরিমাণে কি হবে, সংখ্যা হবে পদ সংখ্যা। তাহলে আমাকে সহজ একটা কোশ্চেন অ্যান্সার দাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x কিউব টু দি পাওয়ার ধরো যে 20, ওকে, এত এ পদ সংখ্যা কয়টা হবে একটু কমেন্টে আমাকে জানাও, এক্স স্কোয়ার প্লাস 1/x কিউব টু দি পাওয়ার 20 এত এ পদ সংখ্যা কয়টা হবে একটা আমাকে কমেন্টে জানাও, আমি একটু কমেন্টে দেখি, তারপর আরেকটা কোশ্চেনে দিব, ঠিক আছে? একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ ওকে, তো যারা 21 কমেন্ট লিখতেছো দ্যাটস গুড, পাওয়ার থেকে এক ঘর বেশি হবে। এখন কথা হচ্ছে আচ্ছা সবাই ঠিক আছে লিখতেছো, ভালো কথা, তো আছে মজা আছে। এবার দেখো এখানে তো 3টা ছিল, তাই না? এই জিনিসটা আমরা স্কুলে শিখছি, 3টা ছিল বের করছি। এবার আমি নিজে তোমাকে কিছু নতুন জিনিস শিখাবো, রাফি ভাইয়ের থেকে কিছু জিনিস শিখে যাও, ওকে? আচ্ছা তো এবার কথা হচ্ছে তোমাকে ধরো বললো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, টু দি পাওয়ার 7 এত এ পদ সংখ্যা কয়টি, ঠিক আছে? এত এই পদ সংখ্যা কয়টি, এবার একটু কমেন্টে জানাও দেখি কয়জন পারো, ঠিক আছে? টু দি পাওয়ার 7 এত এ পদ সংখ্যা কয়টি। আচ্ছা একটু আমি এবার কমেন্টগুলো দেখি, পাওয়ার যদি আমাদের কত হয়, যে পদ যদি এখানে 3টা থাকে এই কন্ডিশনে পদ সংখ্যা কয়টা হবে একটু আমাকে কমেন্টে জানাও, আমি একটু দেখি কয়জনের অ্যান্সার কারেক্ট আসে, একটু কমেন্টটা জানাও। আচ্ছা 8টি 36টি, তারপর 21টি, তারপর 9টি, ওকে, তারপর ওকে 15টি, আচ্ছা ডোন্ট নো হচ্ছে অ্যান্সার, তারপর আচ্ছা
ওকে, এটার জন্য সাধারণ কন্ডিশনগুলো জানা লাগবে, ঠিক আছে। দেখো, এই কন্ডিশনে এই যে পাওয়ারের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা ছিল সেটা একটু আমি ব্যাখ্যা দিচ্ছি। এখানে পাওয়ার 3 না, তো ব্যাপারটা হচ্ছে এরকম, 3 প্লাস পদের সংখ্যা কয়টা, দুইটা, 2 মাইনাস 1 অফ সি 2 মাইনাস 1। পদের সংখ্যা বের করার সূত্রটা মানে মেইন স্ট্রাকচারাল সূত্রটা হচ্ছে এটা। এখানে মাঝখানে দুইটা পদ বলে 2 হয়েছে, আর এখানে পাওয়ার 3 বলে 3 হয়েছে। তাহলে আর এই যে 2 মাইনাস 1 যেটা এখানে আসছে সেটা এখানে বসে যাবে, ঠিক আছে। 2 মাইনাস 1 2 মাইনাস 1 বসলো। তাহলে এখানে কত হয়, এখানে দেখো কত হয়, দেখো 2 মাইনাস 1 কত হয় 1, তো 3 প্লাস 1 কত হয় 4 সি 4c1, তাই না। এখানে 2 মাইনাস 1 কত হয় 1, 4c1, 4c1 মানে হচ্ছে 4। এখানে পদের সংখ্যা কত ছিল, 4 ছিল। বা এটার কথা যদি তুমি বলো, এখানে পাওয়ার কত বলো তো 2, 2 প্লাস ভিতরের পদ সংখ্যা কয়টা আছে, দুইটা, 2 মাইনাস 1 অফ সি, এই যে এখানে যেটা বসবে সেটা এখানে বসবে, অফ 2 মাইনাস 1। তাহলে এখানে কত হয় 2 প্লাস 2 এর থেকে 1 গেলে 1 হয়, তাহলে 2 যোগ 1 কত হয় 3, 3c1, 3c1 মানে হচ্ছে 3, সেই হিসেবে এখানে 3 বসছে। তাহলে এবার এখানে আসো, মানে এটা হচ্ছে মেইন ইকুয়েশন বা মেইন ফর্মুলার পয়েন্ট, যে পদের সংখ্যা কেমনে বের করবো। কিন্তু এটা তো আমরা স্কুলে শিখি না, তাই না, এই জন্য একটু সমস্যা। স্কুলে আমরা এই জিনিসগুলো শিখলে উপকার হয়, অনেক উপকার হয়েছে তোমাদের। আচ্ছা, এবার কথা হচ্ছে তাহলে হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে তোমার একটা কনফিডেন্স থাকতো। আচ্ছা, এবার তাহলে দেখো এখানে পাওয়ার কত 7, 7 প্লাস ভিতরে এখানে পদ ছিল দুইটা, এই জন্য এখানে 2 মাইনাস 1 হয়েছে, মানে মাইনাস 1 সূত্রের মাইনাস, তো এই জন্য এখানে দুইটা হয়েছে। তাই এখানে পাওয়ার ভিতরের পদ কয়টা, তিনটা, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 3 মাইনাস 1 অফ সি 3 মাইনাস 1। তাহলে 7, 3 থেকে 1 গেলে 2 হয়, 7 যোগ 2 9, সি 2, 3 যোগ 3 মাইনাস 1 কত হয় 2, 9c2 মানে হচ্ছে 2 ইন্টু 1 9 ইন্টু 8, তাই না। 2 দ্বারা কাটলে কি হয় 4, তাই না, 4 নং 36। তার মানে এখানে পদসংখ্যা হবে কয়টা, 36টা। ওকে, তো এই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যে হচ্ছে কি বললাম, পাওয়ার 7 প্লাস এখানে মাঝখানে পদ আছে 3টা, 3 মাইনাস 1 সি 3 মাইনাস 1, তো 3 থেকে 1 গেলে 2 হয়, 2 যোগ 7 9, তাই না। আর 3 থেকে 1 গেলে 2 হয়, 9c2 ক্যালকুলেশন করলা, তাই না, 2 ইন্টু 1 আর 9 ইন্টু 8, তাই না, 2 ঘর, 4 2 8, 4 নং 36, অ্যান্সার হচ্ছে 36। আচ্ছা, তো গুড, তাহলে হচ্ছে যারা এখন বুঝতে পারছো, ওকে গুড। এবার আমি তাহলে তোমাকে একটা কোশ্চেন দিই, এখন তুমি এখন একটু আমাকে কমেন্টে জানাও, ওকে, যে হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা। সেটার জন্য প্রুফ হিসেবে আমি এখন একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, ধরো যে এক্স প্লাস 2y মাইনাস 3z, ঠিক আছে, আচ্ছা, টু দি পাওয়ার 15, এত এ পদ সংখ্যা কয়টি? এটা আমাকে কমেন্টে জানাও দেখি, কার অ্যান্সার দ্রুত আসে। আমার গলা পুরো শুকিয়ে গেছে, গরম লাগতেছে অনেক। কার অ্যান্সার দ্রুত আসে একটু কমেন্টে জানাও দেখি। ওকে, পাওয়ার 15, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। আর তোমাদের দ্রুতই হচ্ছে আমাদের অনলাইনে শুরু হবে, যে হচ্ছে নিউ ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হবে ম্যাথের প্রোগ্রাম। আমাকে একটু ইনবক্সে জানায় রাখবা যারা করতে চাচ্ছ। প্রথমে অনেকগুলো ক্লাস ফ্রি পাবা, সেটা একটু আমাকে কী করবা, ইনবক্সে জানায় রাখবা, ঠিক আছে, যারা করতে চাও নিউ ফার্স্ট ইয়ারের জন্য। নিউ ফার্স্ট ইয়ারের ম্যাথ প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে এর মধ্যে, ঠিক আছে। যে কজন দেখতেছো ফোকাসে রাখো। আচ্ছা, আর এটার অ্যান্সারটা বের করো। 136, দ্যাটস গুড, 136 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে বাহ, তোমরা যথেষ্ট ভালো স্টুডেন্ট আছো এখানে, অ্যান্ড ভালোভাবে তোমরা শেষ করতে পারতেছো, দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে, আচ্ছা, আমি হচ্ছে আবার একটু কমেন্ট দেখি। হ্যাঁ, 136 কারেক্ট অ্যান্সার। ওকে, 136 কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলবো, এই যে পদ সংখ্যা যেহেতু বের করতে পারতেছি, আরেকটা ছোট জিনিস আমি একটু শিখাতে চাই। দেখো, হ্যাঁ, 136 হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা অ্যান্সার দিচ্ছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ অ্যান্সারটা কারেক্টলি দেওয়ার জন্যে। আচ্ছা, বাট আজকে এই কয়জন কেন, আরও বেশি তো হওয়ার কথা ছিল, 200-এর উপরে যাওয়ার কথা, বাকিরা লাইভ দেখতেছে না কেন, আই ডোন্ট নো। ওকে, 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, আমি দ্রুত শেষ করতেছি। দেখো, আর একটা কোয়েশ্চেন দিই। কোয়েশ্চেন হচ্ছে ধরো এক্স প্লাস 2y টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 11, এত এর বিস্তৃতিতে বুঝো কথাগুলা, শেষ হতে
তৃতীয় পদ নিচের কোনটি? নিচের কোনটি? ওকে, তো শেষ হতে তৃতীয় পদ বের করতে বলছে, প্রথম হতে কিন্তু না। তাহলে শেষ হতে যদি তৃতীয় পদ বের করতে বলে, তাই না, আমরা তো প্রথম হতে করে আসছি, তাই না? তো প্রথম হতে করে আসছি, এটা বেসিক পার্টে আছে, এটা নিয়ে সমস্যা হয় নাই। শেষ হতে বের করতে বললে তখন কিভাবে বের করব? ঠিক আছে, তো কেউ যদি পারো আমাকে একটু কমেন্টে অ্যান্সারটা দাও যে শেষ হতে তৃতীয় পদ কত হবে। এর বিস্তৃতিতে 12টা পদ পাওয়া যাবে, তাই না? তো শেষ হতে তৃতীয় পদ আমরা জাস্ট একটা স্টেটমেন্টের মাধ্যমে বের করতে পারবো, ফুল বিস্তৃতি না করে। ঠিক আছে, তো শেষ হতে তৃতীয় পদ, শেষ হতে তৃতীয় পদ কিভাবে বের করব? শেষ হতে তৃতীয় পদ, তাই না? যে কোশ্চেনটা শুনে তোমার কাছে কনফিউজ লাগতেছে যে আচ্ছা সেটা কি শুনলাম। ওকে, আমরা তো প্রথম থেকে করে আসছি, শেষ হতে কোশ্চেন দিতে পারে নাকি? হ্যাঁ, তো ভর্তি করে কোশ্চেনগুলো এরকম টেকনিক্যাল কোশ্চেনই হয়, এইটা তোমাকে বুঝে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আর আমার প্রোফাইলে হচ্ছে তোমাদের একটা গ্রুপের লিঙ্ক শেয়ার করা আছে, ম্যাথ হেটার্স। এটা হচ্ছে আমাদের একটা অনলাইন ম্যাথ প্ল্যাটফর্ম। তোমরা এখান থেকে কি পাবা যে হচ্ছে ম্যাথের অনেক ইনফরমেশন পাবা, আমরা ওগুলো শিখাই, ম্যাথ মানে অনেক কলেজ ম্যাথমেটিক্স নিয়ে। তো ওই গ্রুপটা সবার জন্য উন্মুক্ত, পাবলিক গ্রুপ, এটাতে তুমি অ্যাড হতে পারো, এটা কাজে আসবে। ঠিক আছে, কলেজ লাইফের জন্য। আচ্ছা, এখন এই কোশ্চেনে আসি, শেষ হতে তৃতীয় পদ, শেষ হতে তৃতীয় পদ কেমনে বের করবো? ঠিক আছে, সেটা একটু আমাকে বলো যদি কেউ প্রায় জেনে থাকো। শেষ হতে তৃতীয় পদ, ওকে। আমি তাহলে এখানে হ্যাঁ, প্রথমত যারা লিখতেছো, তাহলে আমি এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে স্টেটমেন্টটা বলে রাখি যে প্রথম হতে, ওকে, r+1, প্রথম হতে, আচ্ছা ওকে, শেষ হতে, প্রথম না তো শেষ থেকে বলছি, শেষ হতে r+1তম পদ, আমাদের যাবতীয় সূত্র কিন্তু প্রথম হতে হিসাব করা, শেষ হতে না। তো এই জন্য তোমাকে একটা লাইন জেনে রাখতে হবে যে শেষ হতে r+1তম পদ ইকুয়াল টু প্রথম হতে, ওকে, ইকুয়াল টু প্রথম হতে n+1 - r তম পদ। ঠিক আছে, এই এইটুকু একটু কষ্ট করে কি করলাম, মুখস্থ রাখবা। তাহলে বলো শেষ হতে তৃতীয় পদ, r+1তম পদ মানে তৃতীয় পদ মানে কত, 2+1 না? বলো তৃতীয় পদ, প্রথম n এর মান এখানে কত, 11 + 1 মাইনাস এই যে r এর মান কত, r এর মান হচ্ছে 2, তাইলে 11 + 1 12, 12 থেকে দিয়ে গেলে কত হয়, 10, মানে প্রথম হতে 10তম পদ। প্রথম হতে কত, তাহলে এই বিস্তৃতির শেষ হতে তৃতীয়তম পদ কোনটি, সেটা হবে প্রথম হতে 10তম পদ, তাই না? তাহলে প্রথম হতে 10তম পদ মানে t10, দ্যাট মিনস t9 + 1 ইজ ইকুয়াল টু কত আসবে, যে 11c, t এর আর মান কত, আর মান হচ্ছে 9, তাই না? 11c 9, x⁻11 - 9 আর 2y⁻9। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে না কথাটা? তো এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, অ্যান্ড আমরা আশাবাদী, আমি আশাবাদী তোমরা এই ফরম্যাটটা বুঝতে পারছো। ঠিক আছে, এই ট্রিক্সটা আশা করি বুঝতে পারছো, এটা কাজে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে নিবা যে এইটুকু একটু মুখস্থ রাখবা, একটু কষ্ট করে। এই যে প্রথমতে r+1তম পদ, শেষ হতে যদি কোশ্চেন বলে তখন কিন্তু তোমাকে পারতে হবে, পারার জন্য এই যে এই লজিকটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই শর্টকাটের পয়েন্টের সূত্রটা বা স্ট্রাকচারের এইটুকু অংশ শুধু মুখস্থ রাখো, তাহলে তুমি করতে পারবা। ওকে, তো এই হচ্ছে আমাদের কথা, একটু লিখে রাখবো খাতার মধ্যে, যাতে এই প্যাটার্নে কোশ্চেন আসলে তুমি এমসিকিউর জন্য দ্রুত অ্যান্সার করে ফেলতে পারো, এটা কিন্তু শিখে রাখবো। আচ্ছা, আমি তাহলে একটু মুছে ফেলি এখন, একটু মুছে ফেললাম। ওকে, এবার পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে আর একটু মজার কোশ্চেনটা হচ্ছে 1 + ½ x। ঠিক আছে, 1 + ½ x⁻n আমি আরেকটা শর্টকাট টেকনিক শিখাবো এখন। 1 + ½ x⁻n, ওকে, x² ও x³ এর সহগ সমান হলে n এর ভ্যালু কত? ঠিক আছে, এর সহগ সমান হলে n এর ভ্যালু কত? তো এখানে আমি তোমাকে ট্রিক্সটা শিখাই, টেকনিক যেটা আছে এই প্যাটার্নের ম্যাথের ক্ষেত্রে এমসিকিউর জন্য। প্যাটার্ন মেথড তোমরা কোর্স স্কুলে বইতেও আছে, এই টাইপের কোশ্চেন বইতে, মেইন বইতে কিন্তু আছে। আচ্ছা, তো ট্রিক্সটা হয়তো তুমি জানো না, তো ট্রিক্সটা একটু শিখে নাও আমার থেকে, কারণ ট্রিক্স না জানলে কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্লাস নিই একই অবস্থা, প্রচুর ট্রিক্স শিখাই, কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষায় এরকম টাইম পাওয়া যায় 30 থেকে 40 সেকেন্ড একটা এমসিকিউ কমপ্লিট করতে। তো কলেজের ক্ষেত্রে কিন্তু সেম প্যাটার্ন, এই জন্য তোমাকে এক্সপার্ট হইতে হবে। ঠিক আছে, আর তার জন্য একটু বাসায় বেশি করে টাইম দিতে হবে। অ্যান্ড সাথে রিলিভেন্ট কথা বলি যে বাসায় যে প্যারেন্ট
প্যারেন্টস আছে, আব্বু আম্মুর কাজে একটু হেল্প করো, যাতে হচ্ছে তোমারও কিছু কাজ শেখা হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোয়ারেন্টাইনটা একটু এনজয় করো, ঠিক আছে? বাসার কাজে হেল্প করো, বা সারাদিন মোবাইল টিপার দরকার নাই, সারাদিন মোবাইল টিপো না, বরঞ্চ মোবাইল টিপার পরিবর্তে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে পড়াশোনার রিলেটেড টিউটোরিয়ালগুলো একটু দেখো, ওকে? তাহলে আস্তে আস্তে স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে। লাস্ট লেকচারে আমি তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে MS ওয়ার্ড, তারপর এক্সেল, এগুলোর কাজগুলো বা পাওয়ার পয়েন্ট এগুলোর কাজগুলো শিখতে আমি এখনও বলতেছি, রিপিট করতেছি, যে এই যে সফটওয়্যারগুলো আছে, অ্যাপসগুলো আছে, ওকে, যে ফাইলগুলো, এই সফটওয়্যারগুলোর কাজ একটু শিখে রাখার চেষ্টা করো। আচ্ছা, ওকে। তো আর নামাজ কালাম অবশ্যই পড়ো, নামাজ কালাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের প্যারেন্টসদের জন্য দোয়া করো, অ্যান্ড যাতে তোমরা একটা ভালো ফিউচারে যেতে পারো, তার জন্য কিন্তু পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই। আর একটা ব্যাপার হচ্ছে কি, যে পড়াশোনাটা অলওয়েজ কঠিন, সহজ কাজ না। পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, এটা সত্য। তো কষ্ট হয় বলেই পড়াশোনা করলে অনেক আরামে থাকতে পারবা, বা হচ্ছে একটা ভালো পজিশনে যেতে পারবা, মানুষজন সম্মান করবে। তো এই যে কষ্টটা বিনিময়ে তুমি অনেক কিছু ভবিষ্যতে ফিউচারে পাবা, এটার জন্য কিন্তু আমরা কষ্ট করে করে পড়াশোনা করতেছি, তাই না? আমি এখন আজকে এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, কয়েক বছর পর তুমিও ইনশাল্লাহ আমার মতো দাঁড়িয়ে বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিতে পারবা। আমি একটা সময় তোমার মতো ছিলাম, এবং একটা সময় আমি এখান থেকে সুইচ করে আমার নিজস্ব জব সেক্টরে চলে যাবো, এখানে তো আমি পার্মানেন্টলি থাকবো না। সেমভাবে তুমিও কি করবা বলো, যে যখন ভার্সিটিতে পড়বা, ভালো একটা পাবলিক ভার্সিটি, তখন তুমি নিজেও কি করতে পারবা, এরকম বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিতে পারবা, বিভিন্ন টাকা পয়সা ইনকাম করতে পারবা, ঘুরতে পারবা, বিভিন্ন জায়গায় ট্যুর দিতে পারবা। তো ওই ফিউচারটা পাইতে চাইলে এখন থেকে একটু ডেডিকেটেডলি কষ্ট করে পড়তে হবে। আর তোমরা তো এখন একটু বড় হয়েছো, তোমার প্যারেন্টস তো তোমাকে সারাদিন পড়তে বয়, এটা তো বলার এখন আর কথা না, উচিত না, তাই না? তোমাদের পড়ার দরকার, এটা তোমার মধ্যে এই রিয়েলাইজেশনটা চলে আসা উচিত। তাহলে যখন চলে আসবে, নিজে থেকে চলে আসবে, তখন তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না, তখন তুমি অবশ্যই অনেক ভালো করতে পারবা। আমি কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করছিলাম, আমি পড়তেছি নাকি পড়তেছি না এটা আমার প্যারেন্টসরা ভুলেও জানতো না, কারণ ওরা আমার সাথে থাকতো না। আমার বাসা দূরের কারণে আমি হোস্টেলে সুইচ হয়ে গেছিলাম আরামবাগে নর্ডেমে থাকার সময়। তো ওই জায়গায় আমি বুঝতে পারছিলাম যে পড়াশোনা না করলে কোনো গতি নাই, ভালো করতে চাইলে পড়াশোনা করতে হবে। এই জন্য আমি নিজের গরজে নিজের চেষ্টায় পড়াশোনা করতাম, অনেক পড়াশোনা করতাম। সেই জন্য তোমাকে বলতেছি, কারণ আমাকে সিনিয়ররা বলতো, তোমাকে বলতেছি যে একটু সিরিয়াস হও পড়াশোনার প্রতি, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কিছু করতে পারবা, ওকে? আচ্ছা, যাই হোক, তাহলে এই অঙ্কটা আমি একটু সলভ করে দিই। দেখো, ট্রিক্সটা একটু শিখাই। ট্রিক্সটা হচ্ছে এই যে 1 + x⁴n এর বিস্তৃতিতে, ওকে, এর বিস্তৃতিতে x⁴r এবং x⁴r+1 এর সহগ সমান হলে, ট্রিক্সটা হচ্ছে, ওকে, আমি একটু লিখে দিলাম যাতে তোমার মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এবং এই অধ্যায়টা কিন্তু আমাদের কলেজে যেহেতু আসছে, এই জন্য এই ট্রিক্সগুলো কলেজেও তোমার লাগবে, ঠিক আছে? একবার দুইটা জিনিস কভার হয়ে যাচ্ছে তোমার। আচ্ছা, ওকে, তাহলে কি হবে, যে n - r ডিভাইড বাই r+1 ইকুয়াল টু হচ্ছে 1/a হবে, ওকে? এটা হচ্ছে আমাদের ট্রিক্স। এই ট্রিক্সটা আমরা অনেক ক্যালকুলেশন করে, অ্যানালাইসিস করে আমরা বের করছি, অ্যান্ড তোমাকে জাস্ট রেডিমেড দিয়ে দিচ্ছি তোমার অঙ্কটা সহজে করার জন্য। আচ্ছা, তাহলে এবার আমি একটু হিসাবটা মিলিয়ে দিই। দেখো, হিসাবটা মিলিয়ে দিই। এখানে এই যে লক্ষ্য করো, এই যে 1 + ax, এর জায়গায় এখানে হাফ আছে, x এর জায়গায় x আছে, n এর জায়গায় n আছে, x⁴r, তার জায়গায় x² আছে, x⁴r+1, এক ঘর বেশি, তাই না? তো এখানে দেখো 2 আছে, 2+1 3 আছে, আমরা এলিমেন্টে মিলতেছে। তাহলে এই কোশ্চেনটা যদি সলভ করি এখন, n এর জায়গাতে n মাইনাস r এর জায়গায় ভ্যালু হবে কত, 2, তাহলে n - 2 ডিভাইড লাইভ, হ্যাঁ, লাইভে চলে আসছি না? আচ্ছা, ওকে, দ্যাটস গুড। ওকে, তো এবার দেখো 1/a, এর ভ্যালু কত এখানে, এর ভ্যালু হচ্ছে হাফ, তাই না? তাহলে এই হাফ বসে দিলা, তাহলে কি আসে দেখো, যে n - 2 ডিভাইড বাই 3 ইকুয়াল টু হচ্ছে, এই হাফটা উপরে গেলে 2 হয়ে গেল, তাহলে n - 2 ইকুয়াল টু 3 × 6, সুতরাং n ইকুয়াল টু হচ্ছে কত, 6 আর 2 8, এবং এটা হচ্ছে অ্যান্সার, ওকে? তো এই ট্রিক্সটা জানা থাকলে কি হয় বলো, তোমার MCQটা অ্যান্সার করতে সমস্যা হয় না, ওকে? এই হচ্ছে আমাদের অ্যান্সার, ডিরেক্টলি চলে আসলো। এই জন্য কী করতে হবে, কী করতে হবে বলো, যে তোমার অনেক ট্রিক্স জানতে হবে এরকম, ওকে? তাহলে আমি একটা কোশ্চেন্স এখন তোমাকে দিচ্ছি, তুমি এটা আমাকে অ্যান্সারটা জানাও। কোশ্চেন্সটা হচ্ছে, ওকে, যে 1 + x/6 টু দি পাওয়ার n
ওকে, এত এ, এই যে এখানে এক্স স্কোয়ারের জায়গায় ধরো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 7 দেওয়া আছে ও এক্স টু দি পাওয়ার 8। ওকে, এই যে আমাদের এক্স টু দি পাওয়ার এখানে 3 দেওয়া ছিল, তার জায়গায় দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 8। সো কোশ্চেন হচ্ছে এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 ও এক্স টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে n এর মান কত? একটু আমাকে কমেন্ট অ্যান্সারটা জানাও। এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ সমান হলে কি কত, n এর ভ্যালু কত? একটু আমাকে কমেন্টে জানাও অ্যান্সারটা, আমি একটু দেখি অ্যান্সারগুলো। ওকে, অ্যান্সারটা জানাও। অ্যান্ড এখানে সাথে অবশ্যই আরেকটা কথা বলে রাখি, প্যারেন্টসদের কথা সবসময় পালন করে চলবা, মেনটেন করে চলবা, কারণ তোমার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে তোমার প্যারেন্টস, তোমার আব্বু আম্মু। এই জন্য এটা তোমাকে সবসময় বিশ্বাস করে রাখতে হবে, তোমার ভালোর জন্য ওরা বকাঝকা করে, তোমার তুমি যেন ভালো করো সেটা ভেবে তোমাকে বকাঝকা করে। কিন্তু আমরা কি করি, আমি ছোটবেলায় তোমার মতো থাকতে কি হইতো যে হচ্ছে বাবা মা বকাঝকা করলে খুব রাগ লাগতো, বলতাম মানে মনে মনে বলতাম যে হচ্ছে এরকম মারধর করে কেন, বা হচ্ছে এরকম বকাঝকা করে কেন, একটু খেলতে দেয় না, ঘুরতে দেয় না, এই না সেই না, তাই না? অনেক কমপ্লেন ছিল, আসলে কমপ্লেনের কোনো শেষ ছিল না, মনে মনে কমপ্লেন ছিল, কমপ্লেন তো বলতে পারতাম না, কমপ্লেন বলতে গেলে আবার দিতে মার, বুঝছো? এরকম একটা রেস্ট্রিকশন ছিল জীবন, যে পরিমাণ মার খেয়েছিলাম প্যারেন্টের হাতে। আর আমাদের সময় তো স্কুলে অনেক মারতো, বুঝছো? তো ক্লাস 3, 4, 5 থাকতে স্যারদের অনেক মার খেয়েছিলাম, এটা মনে আছে। ওই জন্য বাট এখন মনে হয় যে আসলে স্যারদের মারগুলা কারণে এই পর্যন্ত আসতে পারছি, কারণ তখন তো আমি বুঝতে না হচ্ছে কোনটা আমার জন্য কারেক্ট, কোনটা আমার জন্য ভালো। তো ওর টিচাররা বুঝতো, এই জন্য টিচারের কথা সবসময় ফলো করতে হয়, প্যারেন্টসের কথা ফলো করতে হয়। এখন এসে বুঝছি বয়সে যে হচ্ছে আসলে প্যারেন্টসরা হচ্ছে তোমার লাইফের সবচেয়ে কাছের বন্ধু, যারা রিলেশনশিপে আছো, এই সব রিলেশনশিপ থাকে না, breakup হয়ে যায়। যারা হচ্ছে বিভিন্ন ফ্রেন্ডসদের আসো আছো, ওগুলো থাকে না, ওগুলো সব ফেলে যায়, বুঝছো? তুমি যে কোনো বিপদে পড়ো না কেন, তোমার আব্বু তোমার সাথে যেরকম থাকবে, কোনো কেউ তোমার সাথে এভাবে থাকবে না। তো এটার জন্য কখনো তাদের কথা ছিল না, তার কথাগুলো ফলো করো, রাগ লাগলে মানে সরাসরি এক্সপ্রেস করার দরকার নাই,